সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দ্রুত নিয়মিত কাউন্সিলে ফিরতে চায় বিএনপি। নতুন নেতৃত্ব আসছে সহযোগী সংগঠনে, দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষা। ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকারের ভোট না হলে আন্দোলনের প্রস্তুতি এনসিপির। সিটিতে জোট পৌরসভা ইউনিয়নে একক লড়াইয়ের চিন্তা, প্রভাবশালী প্রার্থী ফেরানোর চেষ্টা। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সমঝোতা সই। বাড়বে এলএনজি এলপিজি আমদানির সুযোগ, খুলবে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের পথ। জাতীয় অগ্রাধিকার নির্ধারণের পরই তিস্তা প্রকল্পে বিদেশি অর্থায়ন। ভারত চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতির বড় চ্যালেঞ্জ, নতুন মাত্রা পাচ্ছে কৌশলগত আলোচনা। এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয় জয়কার। কার্যনির্বাহী কমিটির 14 পদের মধ্যে 13টিতেই জয়ী, একটি পদ পেল জামাত সমর্থিত প্যানেল। ভোরের সময়ের সঙ্গে আছে আমি মালিহা সুহরওয়ার্দী। নতুন নেতৃত্ব আসছে ক্ষমতাসীন বিএনপির সহযোগী সংগঠনে। চলছে নেতৃত্ব যাচাই বাছাই, ছাত্রদল যুবদলের নেতাদের অপেক্ষা সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সিদ্ধান্তের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দ্রুতই নিয়মিত কাউন্সিলে ফিরতে চায় বিএনপি। হাসান ওয়ালির প্রতিবেদন। আওয়ামী শাসনের বিরুদ্ধে 16 বছর রাজপথের প্রমিথিউস হয়েছিল ছাত্রদল যুবদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার দীর্ঘ লড়াইয়ে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী ও সমর্থকদের হতে হয় হামলা, মামলা, জেল জুলুমের শিকার। শুধুমাত্র একটাই কথা, প্লিজ কেউ কাউকে ছেড়ে দেন না, এভাবেই ঘরে থাকবেন। রাজপথের যোদ্ধাদের হার না মানার সাহসে 24-এর গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার শাসনের। নানা চড়াই উতরাই পেরিয়ে নির্বাচনের মধ্য দিয়ে সরকারে এখন বিএনপি। শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে ক্ষমতাসীন বিএনপি ও অঙ্গ সহযোগী প্রায় সব সংগঠন বর্তমানে মেয়াদ উত্তীর্ণ। নিয়মিত কাউন্সিল না হয় মূল দল সহ 11টি অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে 10টির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। কোথাও 3 বছর, কোথাও 5 বছর, আবার কোথাও এক যুগ একই কমিটি বহাল রয়েছে। নিয়মিত কমিটি গঠন প্রক্রিয়া থমকে যাওয়ার পেছনে আওয়ামী দুঃশাসনকে দুষছেন নেতাকর্মীরা। নতুন কমিটি গঠন করার ক্ষেত্রে অপেক্ষায় রয়েছেন সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনার। হাইকমান্ড যে কোনো সময় যে কোনো সংগঠনের কমিটি পরিবর্তন তারা করতেই পারে। কাজ করার জন্য যে আমাদের সুযোগ দেওয়া আছে সেটা আমরা করব। যুবদলের কেন্দ্রীয় কমিটি নতুন কমিটি হওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন জনাব তারেক রহমান, উনি আমাদের সাংগঠনিক অভিভাবক। জেনেছি যে প্রত্যেকটা অঙ্গ সংগঠন এমনকি মূল দলের কাউন্সিল এইগুলো প্রক্রিয়াধীন আছে এবং দ্রুততম সময়ে এই কাজগুলো হবে। নেতৃত্ব নির্বাচনে আমাদের সংগঠনও নিজস্ব আলাপ আলোচনার ব্যাপার আছে এবং আমাদের যে মূল সংগঠন বিএনপি ফাদার সংগঠন তাদেরও দিক নির্দেশনা এইসব মিলিয়ে আমরা এগুলো তৈরি হবে। বর্তমান যে কেন্দ্রীয় কমিটি এটির মেয়াদ 1 মার্চ শেষ হয়েছে এই বছরই। এখন আমরা বাড়তি সময় দায়িত্ব পালন করছি। 21 শতক উপযোগী একটা মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য আমাদের যে সকল প্রচেষ্টা আমরা চলমান রেখেছি, আগামী যে যারাই নেতৃত্বে আসবে তারা ইনশাআল্লাহ দক্ষতার সহিত এটি করবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলছেন, নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে বাধার কারণে সঠিক সময়ে এসব সংগঠনের কমিটি করা সম্ভব হয়নি। তবে নিয়মিত কাউন্সিলে ফিরতে চায় বিএনপি। বাধা দিয়েছে আমাদেরকে কাউন্সিল করার জন্য, হল রুম দিতে চায়নি, বিভিন্নভাবেই তারা বাধাগ্রস্ত করেছে। অঙ্গ সংগঠনগুলো যে সমস্ত কর্মী সভা করতো বা জেলায় জেলায় কাউন্সিল করতো সেখানে তারা বাধা দিয়েছে। আস্তে আস্তে সেগুলো ফিরে আসবে। নিয়মিত সম্মেলন, কাউন্সিল, নতুন কমিটি সেগুলো নিশ্চয়ই হতে থাকবে। কেউ বসে নাই তো, তাদের কাজ করে যাচ্ছে, অব্যাহতভাবে সেই কাজগুলো করে যাচ্ছেন, নেতারাই সেই মনিটরিং করছেন। তবে এসব সংগঠনের সুবিধাবাদীরা যাতে যুক্ত না হতে পারে তা নিশ্চিত করার কড়া হুঁশিয়ারি বিএনপি হাইকমান্ডের। দলীয় লাঠিয়াল বাহিনী নয়, বরং ইতিবাচক কর্মকাণ্ডে অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে সরব দেখতে চায় বিএনপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। এরই সঙ্গে ভার্চুয়ালি আরও 21 জুলাই যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। শনিবার পদ্মা ও মেঘনাপাড়ে জনপদ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বসিত স্থানীয়রা। স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করছেন তারা। জেলার শাহরাস্তির খোর্দখাল এবং সদর উপজেলার বিশ্বখাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। নিজ হাতে খাল খননে অংশ নেবেন তিনি। অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপির প্রতিনিধি সভায়ও। খালের পানি দিয়ে সেচ প্রকল্প, বিশাল এলাকা আমাদের সেচ প্রকল্প, সেচের কাজ চলছে, কিন্তু আস্তে আস্তে এই খালটা বড় হয়ে গেছে, যার কারণে পানি আসতেছে না। এই উদ্যোগ নেওয়াতে আমরা অনেক আনন্দিত। খালটা খনন হলে এই জমিগুলোর জন্য সেচের অনেক সুবিধা হবে। একই দিন বিকেলে চাঁদপুর কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে 21 উপজেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দল ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। নির্বাচনী তফসিলে আমরা উল্লেখ করেছি, সেগুলোই আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাঁদপুরের জনগণের দাবিগুলো আমরা যারা নেতৃবৃন্দ আছি ওনার কাছে তুলে ধরব। নিরাপত্তাজনিত বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের সবগুলো নিরাপত্তা বাহিনী যারা এখানে আছেন তারা প্রস্তুত আছেন, এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রী তারাও এসেছেন ইতিমধ্যে, তারাও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আমরা আমাদের প্রোটোকল মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। বিএনপি সূত্র বলছে, বিগত 2006 সালের জুলাই মাসে সবশেষ চাঁদপুর সফর করেছিলেন তারেক রহমান। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন না হলে আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। সময় টিভির সঙ্গে আলাপচারিতায় এনসিপির নেতারা জানান, সিটি কর্পোরেশন নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার আলোচনা চলছে, তবে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে এককভাবে লড়বেন তারা। এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এনসিপি। সম্ভাব্য প্রভাবশালী প্রার্থীদের দলে ভেড়াতে কাজ করছে কমিটি। একই সঙ্গে তৃণমূল সংগঠন শক্তিশালী করতে চলছে কর্মী সংগ্রহের কাজ। নাজমুস সালেহের প্রতিবেদন। জাতীয় নির্বাচনের পর থেকে এনসিপির নজর স্থানীয় সরকারে, এজন্য গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটিও। সারা দেশে পৌরসভা ও সিটি কর্পোরেশনে নিজেদের বেশ কিছু সম্ভাব্য প্রার্থীও ঘোষণা করেছে দলটি। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলছেন, সিটি নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়ার আলোচনা চলছে। জনভোগান্তি দূর করতে দ্রুত স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত প্রতিনিধিদের উপস্থিতি জরুরি। তাই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকারের ভোট না হলে আন্দোলনে নামার কথা বলছেন সার্জিস আলম। জাতীয় নির্বাচনে দেখেছি, ঢাকায় তো বটেই, ঢাকার বাইরেও এখানে এই জোটের ভোট বেশি, ফলে এটা ভাগ করাটা বুদ্ধিমানের কাজ হবে না। এই কারণে আমরা জোটগতভাবে ইলেকশন করতে চাই। অনেক জায়গায় দুই দলেরই কিছু অনড় অবস্থান আছে, এটা নেগোশিয়েট করা যাবে। বিশাল শূন্যতা তৈরি হয়েছে জনসেবার ক্ষেত্রে ও স্থানীয় পর্যায়ে। আগামী 6 মাসের মধ্যে বিএনপি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্থানীয় নির্বাচনটা দিবে। তারা যদি এটা না করে তাহলে আমাদের সংসদ থেকে শুরু করে রাজপথ, আমাদের এই দাবি হয়তো আদায় করে নিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলে সাংগঠনিক শক্তি বাড়ানো ও এলাকা ভিত্তিক সম্ভাব্য প্রভাবশালী প্রার্থীদের দলে ভেড়াতে মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি। নেতারা বলছেন, 2-3 মাসের মধ্যে উপজেলা পর্যায়ে জনসংযোগ কর্মসূচিতে নামবেন তারা। প্রার্থীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে ওই মানে আসনের মধ্যে সংগঠনকে গোছানোর জন্য পোলিং এজেন্ট তৈরি করা, ওয়ার্ড ভিত্তিক কমিটি দেওয়া, এগুলো তাদেরকে বলে দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে কাজে নেমে পড়েছে। স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়ে লক্ষ্য একটা হলো তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা, মানুষের সাথে গণসংযোগ করা, মত বিনিময় করা। এই কানেক্টিভিটিটা করার জন্য আমরা এই ধরনের জনসংযোগের বিভিন্ন ধরনের স্টেপ সামনে নিতে যাচ্ছি। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ পাওয়া প্রশাসকরা যাতে ভোটে প্রার্থী হতে না পারেন সেই দাবিও জানান এনসিপি নেতারা। যারা এই মুহূর্তে প্রশাসক হিসেবে যে কোনো জায়গায় আছে তারা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসনকে নিরপেক্ষ নির্বাচনের জন্য আস্থাভাজন করে সাজাতে হবে। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভালো ফলের প্রত্যাশা জুলাই অভ্যুত্থান থেকে রাজনীতির মাঠে নামা জাতীয় নাগরিক পার্টির। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এনার্জিতে স্থানীয় সময় বৃহস্পতিবার এটি সই হয়। দুদেশের মধ্যে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এতে স্বাক্ষর করেন। মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি নিরাপত্তায় সৃষ্ট চাপের মধ্যে এটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি পণ্য আমদানির সুযোগ বাড়বে। পাশাপাশি তেল, গ্যাস, জিওথার্মাল ও বায়ো এনার্জি খাতে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের পথ খুলবে। তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প ঘিরে যখন বেইজিং নয়াদিল্লিতে কূটনৈতিক এবং কৌশলগত আলোচনা নতুন মাত্রা পাচ্ছে, তখন বাংলাদেশ স্পষ্ট করেছে প্রকল্পটি এখনও প্রাথমিক গবেষণা ও সম্ভাব্যতা যাচাই পর্যায়ে রয়েছে। পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, পূর্ণাঙ্গ সমীক্ষা এবং জাতীয় অগ্রাধিকার নির্ধারণের পরই বিদেশি অংশীদারিত্ব বা অর্থায়নের সিদ্ধান্ত হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে তিস্তা প্রশ্নে আঞ্চলিক শক্তিগুলোর আগ্রহকে ভারসাম্যপূর্ণ কূটনীতির মাধ্যমে জাতীয় স্বার্থের সঙ্গে সমন্বয় করাই হবে বড় চ্যালেঞ্জ। শাতিলা শারমিনের রিপোর্ট। এক সময়ের জল টলমলে তিস্তা এখন নিজেই ভুগছে খরায়। উজানে ভারতের গজলডোবা ব্যারেজ নির্মাণ তিস্তাকে শুধু মৃত্যুর দিকে ঠেলে দেয়নি, ক্ষতিগ্রস্ত করেছে উত্তরাঞ্চলের অর্থনৈতিক স্থিতি, সামাজিক ভারসাম্য, যার প্রভাব বহন করছেন 2 কোটিরও বেশি মানুষ। বহু প্রতিশ্রুতি এবং দ্বিপাক্ষিক আলোচনার পরও তিস্তার পানি বন্টন চুক্তি এখনও আলোর মুখ দেখেনি। এ প্রেক্ষাপটে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প হাতে নেয় বাংলাদেশ। শুধু অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা নয়, এটি জল নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণের সঙ্গে সরাসরি যুক্ত কৌশলগত উদ্যোগ। ফলে প্রকল্পটিকে ঘিরে রয়েছে চীন ও ভারতের পৃথক আগ্রহ। সবশেষ 6 মে বেইজিং সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে তিস্তা প্রকল্পে দেশটির কারিগরি এবং আর্থিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এরপর নয়াদিল্লির কূটনৈতিক মহল বিষয়টিকে নতুন করে পর্যবেক্ষণ শুরু করে। তবে পানি সম্পদ মন্ত্রী বলছেন, তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এখনো সম্পূর্ণ হয়নি। তিনি বলেন, পূর্ণাঙ্গ সমীক্ষা, অর্থনৈতিক কার্যকারিতা এবং জাতীয় প্রয়োজন মূল্যায়নের পরই প্রকল্প অনুমোদন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের বিষয় বিবেচনা করা হবে। চায়না, যেটা বলছি, একটা স্টাডি রিপোর্ট করার জন্য সেখানে গিয়েছে, গণশুনানিতে অংশগ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রী সাহেব যখন চায়না গিয়েছেন ওই কথাটাই বলেছেন। কিন্তু এখন পর্যন্ত আমাদের স্বার্থ অনুযায়ী আমাদের কি প্রয়োজন সেটা নিয়ে আমাদের সমীক্ষা চলছে, যেটা হলো কারিগরি সমীক্ষা। এই মুহূর্তে আসলে কথা বলার মতো দৃশ্যমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একেবারে ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া, এই ধরনের কোনো অবস্থান তৈরি হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে তিস্তা প্রকল্পে উন্নয়ন অগ্রাধিকার, আঞ্চলিক ভারসাম্য এবং কৌশলগত স্বার্থ, এই 3টি বিষয় সমন্বয় করে অগ্রসর হতে হবে। দীর্ঘ সময় ভারতের সেন্সিটিভিটি বুঝেছি, আমরা এখনো বুঝি। এরকম একটা বড় অবকাঠামোগত একটা প্রকল্পে চীনাদের আপনার সেটা হলো ইনভলভমেন্ট এবং তাদের যে এখানে তারা যে থাকবে এখানে অবস্থান, এটি ভারতের জন্য এক ধরনের একটা ডিসকমফোর্টের কারণ, এত কাছে শিলিগুড়ি করিডোর। আমার প্রয়োজনের নিরিখে আমার এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন জরুরি দরকার, এটা মাথায় রেখে এখন আমি কিভাবে পদ্ধতিগতভাবে এগোবো সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাদের মতে ভারত ও চীনের সঙ্গে প্রতিযোগিতামূলক নয়, বরং ভারসাম্যপূর্ণ ও বাস্তববাদী কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেই দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ নিশ্চিত করা সম্ভব। তিস্তা নদী ব্যবস্থাপনা ও সমন্বিত প্রকল্পে বাংলাদেশকে সবার আগে গুরুত্ব দিতে হবে নিজেদের স্বার্থের দিকে। জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পে প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং চীনের আগ্রহকে সামলাতে হবে কূটনৈতিকভাবে এবং সর্বোপরি এই প্রকল্পকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
চলতি বছরের তুলনায় 3.5 মাস এগিয়ে এলো 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। 7 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এইচএসসি পরীক্ষার শুরু হবে আগামী বছর 6 জুন। স্কুল বন্ধ না রেখে পাবলিক পরীক্ষা নিতে মাল্টিপারপাস হল নির্মাণের পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। বলেন ভবিষ্যতে সেশন জট আরও কমিয়ে আনা হবে। এদিকে তুলনামূলক কম সময় পাওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা পরীক্ষার্থী ও অভিভাবকদের। কোভিড সংক্রমণ ও রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষার্থীদের জীবন থেকে নষ্ট হয়েছে অনেকটা সময়। এসএসসি ও এইচএসসি পরীক্ষাও অনুষ্ঠিত হয় এখন নির্ধারিত সময় থেকে কয়েক মাস পিছিয়ে। এ অবস্থায় সেশন জট কমিয়ে আনতে আগামী ডিসেম্বরের মধ্যেই 2027 সালের এসএসসি পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনার পরিকল্পনা নিয়েছিল সরকার। কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সে অবস্থান থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান আগামী এসএসসি পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি থেকে এবং আগামী এইচএসসি পরীক্ষা শুরু হবে 27-এর 6 জুন। তবে ভবিষ্যতে সব পাবলিক পরীক্ষা এগিয়ে আনার কথাও জানান মন্ত্রী। এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027, শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। আর এইচএসসি শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। দেশে শিক্ষা ব্যবস্থার দৃশ্যমান পরিবর্তন আনতে সময় লাগবে মন্তব্য করে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন মানসম্মত শিক্ষার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া সহ নানা উদ্যোগ নিচ্ছে সরকার। GPA+ পাওয়ার চেয়ে আমরা শিক্ষক ট্রেনিং প্রোগ্রামটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এদিকে নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করা গেলেও তুলনামূলক কম সময় পাওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের। আমরা 3 মাস লেটে বই পাইছি, তারপরে হচ্ছে অন্য ভাইয়েরা যারা পরীক্ষা দিয়েছে তারা তো অনেক সময় পাইছে আমাদের থেকে। আমাদের উপর সিলেবাসের চাপটা তেমন একটা বেশি না পড়লেও মেন্টাল প্রেশারটা খুবই বেশি পড়বে, কারণ সময়টা খুব কমে যাচ্ছে। পরীক্ষাটা সামনে জানুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষামন্ত্রী। তো এই বিষয়টা আরও আগে বলা উচিত ছিল শিক্ষার্থীদের জন্য। পরীক্ষাটা আগে আনা আমাদের ক্ষেত্রে চাপে পড়ে যাচ্ছে। যারা পড়াশোনা করবে তারা রেগুলার পড়াশোনা করতে থাকলে এমনি সিলেবাস শেষ হয়ে যাবে। কিছুদিন আগে বলছিল ডিসেম্বরে 26 ডিসেম্বরে নেবে, এটাতে একটু সমস্যা হতো, কিন্তু 1 মাস আগানোতে আমার মধ্যে কোনো সমস্যা হবে না। ছেলে আমার কাছে বারবার বলতেছে যে আসলে এত তাড়াতাড়ি পরীক্ষাটি এগিয়ে নিয়ে আসলো, আমার তো কোর্স শেষ হয়নি। পাবলিক পরীক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান যাতে বন্ধ করতে না হয় সেজন্য উপজেলা পর্যায়ে একটি করে মাল্টিপারপাস পরীক্ষার হল নির্মাণের পরিকল্পনাও করছে সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের অপ্রয়োজনীয় মেগা প্রকল্পে ঋণের ফাঁদে দেশের অর্থনীতি। জবাবদিহি ও স্বচ্ছতা না থাকায় বালিশকাণ্ডের মতো দুর্নীতি দেখেছে দেশ। এনএসি সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ উপদেষ্টা। জানান এসব বিবেচনা করে তড়িঘড়ি অপ্রয়োজনীয় কোনো প্রকল্প নিতে চায় না বর্তমান সরকার। প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল এখন লোকসানি প্রকল্প। অলস পড়ে আছে টানেলের পাশে 450 কোটি টাকা ব্যয়ের বিলাসবহুল রিসোর্টও। আওয়ামী লীগ সরকারের নেয়া এসব অপ্রয়োজনীয় প্রকল্প করতে গিয়ে ঋণের ফাঁদে দেশের অর্থনীতি। জবাবদিহিতা ও স্বচ্ছতা না থাকায় হয়েছিল বালিশকাণ্ডের মতো দুর্নীতি। সাথে আমাদের বৃহস্পতিবার এনএসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশলপত্র প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ উপদেষ্টা রাশেদা আল তিতুমির। পরিকল্পনা কমিশনকে একটা ঠুটো জগন্নাথে পরিণত করে যেভাবে পারা যায় পৃষ্ঠপোষকতার সংস্কৃতি বজায় রেখে এবং বারবার দাম বৃদ্ধি করে ঋণের মধ্যে ফেলে বাংলাদেশের অর্থনীতিকে ডুবিয়ে দেওয়ার প্রবণতা, এই বিষয়ে আমরা সবাই একমত। এখান থেকে উত্তরণ ঘটাতে হবে। জানান এসব বিবেচনা করেই তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় কোনো প্রকল্প নিতে চায় না বর্তমান সরকার। পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পের যৌক্তিকতাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। জনগণ মনে করে যে পানি ব্যবস্থাপনা, পানি সম্পদ ব্যবস্থাপনায় একটা বড় রকমের পরিবর্তন হওয়া দরকার। যে প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী হয়েছে।
ব্রিফিংয়ে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে সরকার নীতিকৌশল প্রণয়ন করছে বলেও জানান রাশেদা আল তিতুমির। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেল আরও 7 শিশুর। হাসপাতালে নতুন করে ভর্তি 1518 জন। আক্রান্ত সন্তানকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে উদ্বিগ্ন অভিভাবকের ছোটাছুটি। বিশেষজ্ঞ বলছেন, প্রান্তিক পর্যায়ে ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থায় জটিল হচ্ছে পরিস্থিতি। 2 মাসেও পরিবর্তন নেই হাম পরিস্থিতির। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে অভিভাবকদের। হামমুক্ত ঘোষণার কথা থাকলেও এই বছরের চিত্র যেমন শঙ্কা জাগিয়েছে, তেমনি সামনে আসছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, যার বড় ভুক্তভোগী প্রান্তিকের মানুষ। কোথাও শয্যা সংকট, কোথাও সঠিক চিকিৎসার অভাব। এমন সব তিক্ত অভিজ্ঞতার কারণে জটিল অবস্থার মুখোমুখি আক্রান্ত শিশুরা। হাম ওঠার পর তারা বলে আমাদের এখানে হামের কোনো ট্রিটমেন্ট নাই, তা আপনারা ঢাকা চলে যান। 10-12 হাজার টাকা গেছে শুধু, স্যার গাড়ি ভাড়াই গেছে আমার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, হামে এত মৃত্যু বিশ্বের কাছে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেছে দেশকে। অভ্যুত্থানের পর চিত্র পরিবর্তনের পরিকল্পনা হলেও বাস্তবায়ন করা হয়নি। তাই বর্তমান সরকারকে প্রাথমিক স্বাস্থ্যভিত্তিক ব্যবস্থা তৈরির পরামর্শ তার। আমাদের সম্পদও কিন্তু এত কম না যে আমরা এই টিকা কিনতে পারবো না, কিন্তু আমাদের যে ব্যবস্থাটা হচ্ছে উল্টো পিরামিড। উন্নয়ন ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা তারা করবেন, খুব সুন্দর ম্যানিফেস্টো। সেই লক্ষ্যে কোনো কাজ হয়েছে বলে আমার চোখে পড়েনি। এদিকে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব এবং যারা এক্সিস্টিং স্বাস্থ্যকর্মী আছে, আমরা ওয়ান স্টপ সার্ভিস, একজন স্বাস্থ্যকর্মী সে একটা প্যাকেজ অফ সার্ভিস ডেলিভার করবে মানুষের ডোর স্টেপে, এবং প্রতি মাসে একজন স্বাস্থ্যকর্মী প্রতিটি ঘর ভিজিট করবে। গত 15 মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে 430 এবং আক্রান্ত 53,000-এর বেশি, যা গত 25 বছরের মধ্যে সর্বোচ্চ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় থমথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই ঘটনায় অভিযুক্ত বহিরাগতকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। প্রক্টোরিয়াল বডি ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ বলে বারবার এমন ঘটনা ঘটছে বলে দাবি শিক্ষার্থীদের। 12 মে রাত 11টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এই সড়ক দিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থীকে জোরপূর্বক পাশের ঝোপে নিয়ে যায় এক বহিরাগত যুবক। অভিযোগ রয়েছে সেখানে ওই শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করা হয়। তবে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পারায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বহিরাগত অভিযুক্ত ব্যক্তি। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। বুধবার রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ ও মশাল মিছিল করেন তারা। বিভিন্ন স্লোগানে এই ঘটনার বিচার দাবি করেন শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি আলোচনায় আসার পর দায় সারতে নামে মাত্র এই ঝোপঝাড় বেষ্টিত জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, অপর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, দুর্বল সীমানা প্রাচীর এবং বহিরাগতদের অবাধ প্রবেশ এ ধরনের ঘটনার আশঙ্কা দিন দিন আরও বাড়াচ্ছে। প্রক্টোরিয়াল বডির ভূমিকা নিয়েও প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের। তাদের দাবি, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা সদস্য বাড়ানো, জরুরি ক্রাইসিস রেসপন্স টিম গঠন এবং বহিরাগত চলাচল নিয়ন্ত্রণ ও সীমিত করার দাবি জানান তারা। আমাদের প্রশাসন তেমন স্টেপ নিচ্ছে না। আনসার বাহিনী এখানে আছে, কিন্তু আসলে তারা প্রপারলি ভেরিফাই করতেছে না। সীমানা প্রাচীরগুলো একটু উঁচু করা এবং পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো। বহিরাগতদের প্রবেশটার উপর বিধিনিষেধ আজ্ঞা করা হয়, তাহলে আর এই ধরনের কোনো সমস্যা হবে না। অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম বাড়িয়ে 48 ঘন্টা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে যোগ করা হয়েছে আরও কিছু শর্ত। আইনগত যে ব্যবস্থা আছে, সর্বোচ্চ যে শাস্তি হয় তার নামে আমরা এটার প্রত্যাশা করি। পুলিশের হয়তো কোনো গাফিলতি আছে, কারণ কোনো আসামি 24 ঘন্টার ভিতরে পুলিশ এরা ধরতে পারে। সকালে রেজিস্ট্রার কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিলেও পরে তা স্থগিত করার কথা জানায় জাকসু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।
কোনো প্রতিবন্ধকতা যাতে শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। একথা বলেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। করাইলে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। দেশের প্রতিবন্ধী সেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে কোনো ত্রুটি থাকলে সরকার রেজিস্ট্রেশন বাতিল করবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। সরকারি তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত প্রতিবন্ধীর সংখ্যা ৪৫ লাখের বেশি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার কাজ শুরু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় রাজধানীর কাকরাইল এরশাদ মাঠে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই আয়োজনে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। প্রতিবন্ধিতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না হয়। প্রত্যেক উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল এবং প্রতিষ্ঠানগুলো এখন সরকারের নজরদারিতে। তাদের কার্যক্রমে ত্রুটি থাকলে সরকার নিবন্ধন বাতিল করবে বলে জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। প্রত্যেকটি প্রতিবন্ধী স্কুলে বিশেষভাবে মনিটরিং করে যেগুলো ভালো সার্ভিস দিচ্ছে, যেগুলো পারপাস সার্ভ করছে সেগুলোকে রেখে বাকি যদি কোনো ভুলভুল প্রতিবন্ধী স্কুল থাকে সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের কাছে নির্দেশনা এসেছে। পরে প্রতিবন্ধীদের ভাগ্য উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তাদের কার্যক্রমে ত্রুটি থাকলে সরকার নিবন্ধন বাতিল করবে বলে জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় 500 উপজেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য এই কর্মসূচি আমরা ছড়িয়ে দেব। প্রতিবন্ধীদের জন্য র্যাম্প বা বাথরুমের ব্যবস্থা আছে কিনা এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত রেস্টুরেন্ট, আবাসিক হোটেলগুলোতে কোনো ক্রমেই বাংলাদেশের সমস্ত সিটি কর্পোরেশন কোনো ট্রেড লাইসেন্স দিতে পারবে না। প্রতিবন্ধীদের সেবায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, নতুন করে গড়ে তোলা প্রত্যেক ভবনে যাতে প্রতিবন্ধীদের ওঠানামার ব্যবস্থা করা হয় সেই অনুশাসন জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সভাপতি, সম্পাদক সহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী কমিটির 14টির পদের মধ্যে 13টিতেই জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল, আর জামাত সমর্থিত প্যানেল জয় পেয়েছে একটিতে। সভাপতি মাননীয় সংসদ সদস্য আলহাজ জয়নুল আবেদিন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ীদের বরণ করে নেওয়া হয় ফুল দিয়ে। সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার AM মাহবুবুদ্দিন খোকন এবং সম্পাদক পদে জয় পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। শীর্ষ 2 পদে বিজয়ী 2 জনই বিএনপি সমর্থিত প্যানেলের। ইনশাআল্লাহ আমরা এই নবনির্বাচিত প্যানেল স্বাধীন বিচার ব্যবস্থার জন্য, মানবিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, মানবাধিকার রক্ষা করার জন্য এবং বাংলাদেশে যেন বিচার বিভাগ আইন অনুযায়ী চলে সেই জন্য আমরা বলিষ্ঠ ভূমিকা রাখবো। গণনা শেষে শুক্রবার মধ্যরাতে ঘোষণা করা হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফল। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয় ভোট গণনা। বুধবার এবং বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2026 থেকে 2027 মেয়াদের কার্যনির্বাহী কমিটির 14টি পদের জন্য ভোটের লড়াইয়ে নামেন 40 জন প্রার্থী। এর মধ্যে বিএনপি সমর্থিত নীল প্যানেল, জামায়াত সমর্থিত সবুজ এবং এনসিপি সমর্থিত লাল সবুজ প্যানেল অংশ নেয়। এবারের নির্বাচনে 11,097 ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 4,048 জন। মেসবাহুল আলিফ, সময় সংবাদ, ঢাকা। ঈদ করতে ফেরা হলো না দেশে। ওমানে গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের প্রবাসী 4 ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানকার বাংলাদেশ দূতাবাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে গাড়ির এসি লিকেজ হয়ে বিষক্রিয়ায় মারা গেছেন তারা। এটি নিছক বিষক্রিয়া নাকি 4 ভাইয়ের মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা তদন্তের দাবি স্বজনদের। গাড়িতে এসির গ্যাস লিকেজ হয়ে বিষক্রিয়ায় বিদেশের মাটিতে প্রাণ গেল একই পরিবারের 4 ভাইয়ের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ওমানে। মঙ্গলবার রাতে মাস্কাট শহরের মোলাদা এলাকায় বাজার করে ফেরার পথে এই ঘটনা ঘটে। সেখানকার বাংলাদেশ দূতাবাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ঈদ করতে 15 মে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। কথা ছিল পরিবারের এক সদস্যের বিয়েরও। সেই প্রস্তুতির অংশ হিসেবে বাজার করে ফিরছিলেন 4 ভাই। রাস্তায় গ্যাস লিকেজ হলে গাড়ির ভেতরে বিষক্রিয়ায় মৃত্যু হয় তাদের। ওনারা পার্কিং এ ছিল, গাড়িতে ছিল, বসা অবস্থায় ছিল, সিট বেল্ট লাগানো ছিল, গাড়ি থেকে বের হতে পারে নাই, ক্লিনিকে ঢুকতে পারে নাই। এই অবস্থায় তাদের মৃত্যু হলো। নিহতদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বন্দা রাজার পাড়ায়। এলাকায় খবর পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। দ্রুত মরদেহ দেশে ফেরানোর দাবি প্রতিবেশীদের। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো রহস্য আছে তা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর। এসিবিএসে কোনো সমস্যা আমার ধারণা যেটা বলতেছি 4 জন থেকে একজনও তো হয়তো রক্ষা পেতে পারতো। ওদের মুখ থেকে লালা জ্বরছে, লালাটা পরীক্ষা করে ওরা জানতে পারছে যে এসির গ্যাস লিক হয়ে তাদের ফুসফুসে সরাসরি আক্রান্ত হওয়ার কারণে তারা মোটামুটি 2-3 মিনিটের মধ্যে মৃত্যুবরণ করেছে। ওমানে ব্যবসা করা 4 ভাইয়ের মধ্যে 2 ভাই বিবাহিত হলেও বাকি 2 সহোদর অবিবাহিত ছিলেন বলে জানিয়েছে স্বজনরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে সোচ্চার ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক হয়েছে 5 জন। এদিকে ফরিদপুরে নিখোঁজের 11 দিন পর মাটিচাপা অবস্থায় মামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের 11 দিন পর মাটিচাপা অবস্থায় উদ্ধার হলো মা মেয়ের মরদেহ। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সদরের কালীতলার যতীনবদ্দী এলাকায় মাটির নিচ থেকে মানুষের শরীরের একটি অংশ টেনে বের করে কুকুর। মাটি খুঁড়ে প্রথমে নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ, পরে উদ্ধার করা হয় শিশুর লাশ। স্ত্রী ও মেয়ের মরদেহ শনাক্ত করেন নিহতের স্বামী। স্বজনরা জানান, গেল 4 মে আত্মীয়ের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিল জাহানারা বেগম ও 4 বছরের সামিয়া আক্তার। মারা গেছে, মারা যাওয়ার পর 40 হয়েছে, 40 লোক তাই দাঁত খাই আমি যেমন কাজে, সে দাঁত খাবে বলে গেছে, আসে না আর ফেরা। কুকুরে পাও দেখছে, ওই একটা মহিলা আগে দেখছে, দেহা হেরে মহিলা চিল্লে করছে যে এখানে একটা লাশ। ওই মহিলা চিকের বিকের পায়রা তাহলে ওই মানুষ জুগাইছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। লাশ ময়নাতদন্ত করব, করে আইনগত ব্যবস্থা যেটা সেটা আমরা গ্রহণ করব। এদিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পূর্ববিরোধের জেরে হানিফ মিয়া নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হানিফের ওয়াইফ বাদী হয়ে একটা মামলা করছেন, সেখানে 9 জন আসামি এবং অজ্ঞাতনামা আরো অনেকজনকে দিয়ে দিয়েছেন। আমরা আইনগত প্রক্রিয়াধীন চলছে। পরে জাকিরের বাড়িতে হামলা চালিয়ে মোটরসাইকেলে আগুন দেয় বিক্ষুব্ধরা। পুলিশ ও এলাকাবাসী জানায়, মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন হানিফ। এ ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী সন্তানসহ 5 জনকে হত্যাকারী গৃহকর্তা ফোরকান পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, ঘটনার পরই পুলিশের একাধিক ইউনিট ফোরকানকে গ্রেফতারে অভিযানে নামে। ব্রিফিংয়ে পুলিশ জানায়, হত্যাকাণ্ডের দিনই পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফোরকান। এমন দৃশ্য পদ্মা সেতুর টোল প্লাজার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। মোবাইলটি আমরা মেহেরপুর থেকে উদ্ধার করি। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে কোথা থেকে পেয়েছে, সে বলে যে আমি পদ্মা সেতু থেকে পেয়েছি। ওইখানে যে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এই মোবাইলটি কোনো এক ব্যক্তি সে ইয়েতে রাখছে, একটি প্রাইভেট কার থেকে নামছে। আমরা সেই প্রাইভেট কারকে শনাক্ত করছি, ড্রাইভারের সাথেও কথা বলেছি। ওইখানে রাখার পরে সে ভিডিও ফুটেজে যেটা আসতেছে, সেতু থেকে নিচে লাফ দিছে। গোপালগঞ্জের যারা তার ভাই এবং ওইখানকার একজন মেম্বার সাহেব আরও আশেপাশের কয়েকজনকে দেখায় ভিডিওটি যে এই ব্যক্তি কি ফোরকান কিনা, তো তারা বলে যে মনে হচ্ছে, বাট আমরা কনফার্ম না। ঈদ টার্গেট করে জাল নোট ছাপিয়ে বিক্রি করছে একটি চক্র। রাজধানী উত্তরা ও গাজীপুর থেকে মূল হোতাসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 34 লাখ নকল টাকা। এসব জাল টাকা ঢাকার বিভিন্ন কোরবানির পশুর হাটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। কোরবানির ঈদ সামনে রেখে জাল টাকা ছাপানোর কাজে ব্যস্ত একটি চক্র। পশুর হাটে সরবরাহের লক্ষ্যে 2 জন কর্মীও নিয়োগ দেয় চক্রটি। বুধবার সকালে গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালিয়ে কারখানা থেকে দুলাল ও মামুন নামে 2 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় 34 লাখ জাল টাকা।
এর আগে জাল টাকা কেনা বেচার গোপন খবরের ভিত্তিতে উত্তরা পূর্ব থানা থেকে মুজিবুর রহমান নামে একজনকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী চালানো অভিযানে জাল টাকা ছাপানোর সরঞ্জামও উদ্ধার করা হয়। মুজিবুর রহমান বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে পুলিশ জানায় এরই মধ্যে কিছু সংখ্যক জাল নোট মার্কেটে ছড়িয়ে দিয়েছে চক্রটি। কুরবানির হাটকে কেন্দ্র করে এই জাল টাকার একটা চক্র থাকে, যারা সবসময় সক্রিয় থাকে। এরকম যে কোনো চেষ্টাকে আমরা কঠিন হস্তের দমন করব, রোধ করব। এ সময় পুলিশ জানায় কোরবানির হাটগুলোতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জাল নোট শনাক্তকরণ মেশিন বসানো হবে, তবে লেনদেনে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক থেকে মেশিন দেওয়া হচ্ছে, এগুলো বিভিন্ন বুথ থাকবে, যে কোনো লেনদেন তারা যেন এই মেশিনের মাধ্যমে টাকাটা জাল টাকা না আসল টাকা এটা যেন একটু নিশ্চিত হয় তারা লেনদেন করে। এছাড়া ব্রিফিংয়ে জানানো হয় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত 6 জন চীনা নাগরিক সহ 9 জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অনলাইন জুয়ার বিপুল পরিমাণ সরঞ্জাম। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ইউনিয়ন ব্যাংক থেকে ঋণের নামে 18,343 কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক 148 কর্মকর্তার নথি তলব করেছে দুদক। সংস্থাটি জানায় কাগজে কলমে প্রায় 300 প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণের আড়ালে এই বিপুল অর্থ একাই হাতিয়ে নেয় বিতর্কিত এসালম গ্রুপ। জুলাই গণঅভ্যুত্থানের পর ব্যাংকিং খাত নিয়ন্ত্রণে নিয়ে ঋণের নামে অন্তত 2 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এসালম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক নজিরবিহীন লুটপাটের অনুসন্ধানে গঠন করা হয় বিশেষ টাস্ক ফোর্স। এরই মধ্যে 27টি মামলায় প্রায় 35,000 কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। দুদকে আসা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে ইউনিয়ন ব্যাংকের মোট ঋণের 18,343 কোটি টাকা গেছে এসালমের পকেটে। কোনো ধরনের জামানত ছাড়াই শুধুমাত্র কাগজে কলমে কাল্পনিক লেনদেন দেখিয়ে লোপাট করা হয় বিপুল পরিমাণ অর্থ। ইউনিয়ন ব্যাংকের 18,000 কোটি টাকা আত্মসাতে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে 148 কর্মকর্তা কর্মচারীর নামে বেনামে কোম্পানি খুলে এই টাকাগুলো ঋণের নামে আত্মসাৎ করা হয়েছে। দুদকের তথ্য বলছে এই মেগালুটের নেপথ্যে ছিলেন ব্যাংকের সাবেক এমডি ABM মোকাম্মেল হক চৌধুরী, ওমর ফারুক সহ 148 জন, যাদের নথিপত্র চেয়ে বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে চিঠি। তথ্যপ্রাপ্তি সাপেক্ষে আরও যারা এই অর্থ আত্মসাতের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যাবে, যাদের দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানকারী কর্মকর্তা, তাদের সবাইকেই আইনের আওতায় নিয়ে আসবেন। এদিকে আলাদা দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মেয়ে সাফিয়া তাসনিম খান এবং সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পরিবার শব্দটি শুনলেই সবার আগে ভেসে ওঠে প্রিয় কিছু মুখ, যাদের কাছে গেলে মেলে দুদণ্ড শান্তি, মেলে আশ্রয়, তারাই আমাদের আপন ঠিকানা। তবে সময়ের সঙ্গে পরিবার নামের সেই সুতোতেও পড়েছে টান। যৌথ পরিবার ভেঙে গড়ে উঠছে একক পরিবার, কমে যাচ্ছে পারিবারিক সম্পর্কে দৃঢ় বন্ধন। বিশ্ব পরিবার দিবসে উম্মে হানির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন প্রিন্স আরেফিন। পরিবার ছোট্ট একটি শব্দে জড়িয়ে আছে দীর্ঘ অটুট বন্ধনের আবেগ। পরিবার মানে শেষ আশ্রয়, পরিবার মানে মমতার ছোঁয়া, ক্লান্ত দিন শেষে নির্ভরতার নিরাপদ স্থান। সময় বদলেছে সম্পর্কের ধরন। সম্পর্ক এখন জটিল সমীকরণ। যৌথ পরিবার ভেঙে গড়ে উঠছে একক পরিবার। সেখানেও আবার ব্যস্ত জীবনে একই ছাদের নিচে থেকেও কমেছে কথা, কমে যাচ্ছে একে অপরকে মন খুলে শোনার অভ্যেস। এই যেমন গোলাম রব্বানী, তিনি কি জানতেন নুয়ে পড়া জীবনের শেষ সময়ে এসে ঠাঁই হবে বৃদ্ধাশ্রমে? আপনজন থেকে দূরে গিয়ে এখন তার সময় কাটে এই 4 দেয়ালের ভিতর লেখালেখি আর বই পড়ে। তার কাছে পরিবার মানে আসলে কি? যখন রাতের বেলা আসে, একাকী যখন হয়, তখন বুঝতে পারি যে আসলে
আমি একা। বাহ্যিক লাইফে এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে যে তার বাইরেও যে তার কিছু একটা লাইফ আছে, ফ্যামিলি আছে, একটু মানে অন্য একটা শান্তির জায়গা আছে, সেটা মানুষ মনে রাখে না। সোশ্যাল মিডিয়ার একটা বড় ইফেক্ট আছে। 5 ইয়ার্স 10 ইয়ার্স আগে হচ্ছে দেখা যায় পরিবারের সবাইকে নিয়ে কিন্তু একসাথে বসে আমরা লাঞ্চ করতাম, এটা একটা বেসিক আমি কথা বলতেছি, বাট এখন আসলে পুরোটা ডিফারেন্ট। জীবনটাও এখন বড়ই জটিল। প্রযুক্তি নির্ভরতা, পারিপার্শ্বিক অস্থিরতা বাড়িয়েছে পরিবারের মানুষের মানসিক দূরত্ব। যেটুকু সময় পাই সেই সময়টুকু আসলে দেখা যাচ্ছে কি আমরা ডিভাইসে বসে থাকি। পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় অনেক বেশি মেশিন হয়ে যেতে হয়েছে আমাদেরকে। এখান থেকে বাঁচার আমাদের আসলে পুরো বৈশ্বিক সিস্টেম যদি পরিবর্তিত না হয়, পুঁজিবাদী ব্যবস্থা যেখানে প্রত্যেকটা মিনিট আসলে একটা আউটপুট তৈরি করে, সেই জায়গা থেকে যদি বিবেচনা করা না যায়, আমরা কিন্তু আসলে আর এই অবস্থাতে ফিরে আসতে পারবো না। সমাজ বিশ্লেষকরা বলছেন পরিবারের বন্ধন টিকিয়ে রাখতে সবচেয়ে জরুরি পারস্পরিক শ্রদ্ধাবোধ, একসাথে বসে কথা বলা, একে অন্যকে মন খুলে শোনা। এই কূলে আমি, ওই কূলে তুমি, মাঝখানে ওই নদী বয়ে চলে যায়। মান্নাদের এই কালজয়ী গানই যেন হয়ে উঠেছে আজকালকার পরিবারগুলোর গল্প। যৌথ পরিবার ভেঙে তৈরি হচ্ছে একক পরিবার, আবার কোনো পরিবারে বাবা মা সন্তান একই ছাদের নিচে থেকেও কোথাও যেন দূরে, অথচ পরিবাররা নিজেরাই তাদের দায়িত্ব নিয়ে ভাঙাতে পারেন এই অসীম দূরত্ব। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। স্কুল ফাঁকি দিয়ে প্রতিদিনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘুরতে আসে নরসিংদী রেলওয়ে স্টেশন। গত 11 মে একইভাবে নরসিংদীতে ঘুরতে এসে মেঘনা নদীতে গোসলে নেমে মারা যায় বিএফ শাহীন কলেজের এক শিক্ষার্থী। এরপরও সচেতন হয়নি কেউ। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের অনিয়ন্ত্রিত এমন ঘোরাফেরায় বিভিন্ন অপরাধে জড়ানোর আশঙ্কা সৃষ্টি হয়েছে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইমরান হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। দল বেঁধে আনমনে ঘোরাঘুরি, তবে কেউই এলাকার স্থায়ী বাসিন্দা নন, বেশিরভাগই রাজধানীবাসী। ট্রেনে চড়ে সোজা চলে এসেছে নরসিংদী রেল স্টেশনে। কিন্তু কেন? কলেজ তো প্রত্যেক দিনই যে ডেইলি যাই, কিন্তু বন্ধুরা প্ল্যান করছে যে একটু ঘুরি, এখন ঘোরার জন্য আসছিলাম, ঘুরে গেছে। প্রতিদিন সকালে নরসিংদী রেল স্টেশনে এসে ভিড় করে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। স্থানীয়রা বলছেন ক্লাস ফাঁকি দিয়ে প্রায় প্রতিদিন অন্তত অর্ধশত শিক্ষার্থী এই স্টেশনে এসে ঘোরাঘুরি করে। কেউ ট্রেনের ছাদে, কেউ দরজায় ঝুলে জীবনের ঝুঁকি নিয়েই ট্রেনে চড়ে। বিকেলের ট্রেনে আবার ফিরেও যায় সবাই। রিল বানাচ্ছে, টিকটক করতেছে, মূলত তারা এই ট্রেনটা ফলো করেই আপনার নরসিংদী আসতেছে, আইসা আপনার বিভিন্ন অপকর্ম করতেছে। আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে মেয়েরাও ট্রেনের ছাদে করে আসছে, যা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। প্রতিদিনে এরকম ঢাকা থেকে আসে, তো যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন জিনিসটা আর কি প্রকাশ হয়। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের অনিয়ন্ত্রিত এমন ঘোরাফেরা বিভিন্ন অপরাধে জড়ানোর আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান রেলওয়ে পুলিশের। ছাত্ররা এভাবে ইউনিফর্ম পরে স্কুলতে চলে আসে, আমরা এভাবে উদ্বিগ্ন হই যে শিক্ষক তথা যারা অভিভাবক আছে তারা কেমনে কীভাবে দেখতেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ করেছি এবং ওই সব ছাত্রছাত্রীদের ছবি এবং ভিডিও প্রতিষ্ঠানের প্রধানকে দেওয়ার চেষ্টা করেছি। আমরা আশা করতেছি যে সামনের দিনগুলোতে আর এরকমটা হবে না। রেলওয়ে পুলিশের তথ্য মতে গত 11 মে স্কুল ফাঁকি দিয়ে নরসিংদীতে ঘুরতে এসে মেঘনা নদীতে গোসলে নেমে মারা যায় বিএফ শাহীন কলেজের এক শিক্ষার্থী। সময় সংবাদ, নরসিংদী। দফায় দফায় উচ্ছেদ আর আলটিমেটাম দিয়েও দখলমুক্ত করা যায়নি মহাসড়ক। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল, ঢাকার ময়মনসিংহ মহাসড়ক এখন জমজমাট বাজার। এমন পরিস্থিতিতে আসছে ঈদে ভোগান্তি পৌঁছাতে পারে চরমে। স্থানীয় প্রশাসনের ইজারা জটিলতায় এই সমস্যার অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। সড়কের উপর বাজার নাকি বাজারে সড়ক, প্রথম দেখায় তা বোঝা দায়। এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চিত্র। টঙ্গী থেকে শুরু করে ভালুকা পর্যন্ত দিনরাত চলছে এই সড়ক দখলের প্রতিযোগিতা। আবার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে বাজার দেখিয়ে তা ইজারা দিয়েছে স্থানীয় প্রশাসন। ফলাফল চরম জনদুর্ভোগ। অনেক সমস্যা হয়, আমরা জিনিসপত্র নিয়ে যাইতে এই যে গাড়ি এটা খারাপ হয়েছে, আমি কোন গান দিয়ে যাবো? ব্রিজের মাথা থেকে শুরু করে এই পর্যন্ত ওই মাথা পর্যন্ত পুরোটাই জ্যাম থাকে সবসময়। দূরপাল্লার গাড়িগুলা এখানে জ্যামে পড়ে, অ্যাম্বুলেন্সগুলা জ্যামে পড়ে। ঈদ এলেই মহাসড়ক দখলের এই ভোগান্তি আরও ভয়াবহ আকার ধারণ করে।
তাই আগেভাগেই সড়ক ছেড়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর। বাজারগুলিতে যে ইজারাদাররা ইজারা নিয়েছেন তাদেরকে চিঠি দিয়ে ওয়ার্ন করেছি, একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে যেন তারা নিজ দায়িত্বে ওই সময়ের মধ্যে সড়ক ও জনপদের যে মালিকানাধীন জায়গা আছে সেই জায়গাটুকু ছেড়ে দেয়। মহাসড়ক নিয়ে বছরের পর বছর ধরে চলছে এমন চোর পুলিশ খেলা। কাগজে কলমে রাস্তার মালিক সড়ক বিভাগ হলেও প্রতি বছর তা ভাড়া দিচ্ছে স্থানীয় প্রশাসন। যদিও জেলা প্রশাসকের দাবি বাজার ইজারা দিলেও মহাসড়ক দখলের অধিকার দেয়া হয়নি কাউকেই। সড়কে মহাসড়কে তো শুধু অস্থায়ী হাটবাজার না, কোনোভাবেই কোনো ধরনের হাটবাজার বসতে পারবে না। রোডস অ্যান্ড হাইওয়ে সড়ক ও মহাসড়ক বিভাগকে বলা হয়েছে রাস্তার উপরে রাস্তার আশেপাশে যত ধরনের হাটবাজার আছে এগুলো ইমিডিয়েটলি রিমুভ করতে হবে। এদিকে সরকারের 2 দফতরের এমন কাণ্ডে ক্ষুব্ধ ইজারাদাররা। এমন বাস্তবতায় আসছে ঈদে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হতে পারে দুর্ভোগের আরেক নাম। সড়ক নিয়ে দীর্ঘদিনের এই জটিলতা কাটাতে সরকারের 2 দফতরকে সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে ইজারার দেওয়াটা একবারই আসলে ঠিক না। 2টা লেন বন্ধ হয়ে যায় 4টা লেনের মধ্যে, তাহলে এখানে বটলনেক তৈরি হয়। একটা পার্ট সেতু ভবনের, একটা পার্ট হচ্ছে আপনার রোডস অ্যান্ড হাইওয়ে। তো ওই যে এদের মধ্যে সমন্বয় করে আসলে সমস্ত কাজগুলো করা উচিত। মহাসড়কে ভোগান্তি কমাতে আইন শৃঙ্খলা বাহিনীকেও কঠোর হওয়ার পরামর্শ নগরবাসীর। মহাসড়কের পাশে জায়গা ভাড়া দিয়ে একদিকে যেমন কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে সরকার, তেমনি যানজটে পড়ে প্রায় প্রতিদিনই বিশাল সংখ্যক কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে সাধারণ মানুষের। সবচেয়ে বেশি ভোগান্তিতে দূরপাল্লা যাত্রীরা। তাই তো শুধু ঈদ আসলেই তৎপরতা নয়, এই সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যাশা গাজীপুরবাসীর। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। বেহাল নারায়ণগঞ্জের চনপাড়া ড্যামরা সেতু। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে স্থাপনাটি। তবে একই স্থানে নতুন সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। রূপগঞ্জ থেকে রাশিদুল ইসলামের তথ্য ও ছবিতে রিপোর্ট। খসে পড়েছে পলেস্তারা, পিলারে ধরেছে ফাটল, বেরিয়ে গেছে রড। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বালু নদীর চনপাড়া ডেমরা সেতুর এমন দশা। স্থানীয়রা জানান 2012 সালের পর থেকে সেতুটি নানাভাবে ক্ষতিগ্রস্ত হলেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এরই সঙ্গে বাল্কহেডের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পিলার। সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে এলজিইডি। তবে বিকল্প না থাকায় এটি ব্যবহার করতে হয় স্থানীয়দের। মানুষের ভোগান্তি শেষ নাই, একসাথে 2টা গাড়ি ক্রস করতে পারে না। ব্রিজ যাওয়ার সময় যখন জ্যাম থাকে ব্রিজের নিচ দিয়ে কাঁপে, তো আমরা অনেকে ভয় পাই। এটা বড় বড় গাড়ি এই পাশ দুই পাশে লাগায় সব জ্যাম লাগাইয়া দেয়। বড় বড় যেই লরিগুলো যায় যে কোনো মুহূর্তে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। মাঝে মাঝে ট্রলার যায়, ট্রলারও দিয়ে ধাক্কা লাগাতে এরকম করে কাঁপে। তবে একই স্থানে নতুন সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। আমরা এটা আশা করছি যে নেক্সট বাজেটে এই ব্রিজটি অনুমোদন দেয়া হবে। 1991 সালে প্রায় 1,10 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 110 ফুট দৈর্ঘ্য ও 12 ফুট প্রস্থের সেতুটি। সময় সংবাদ, রূপগঞ্জ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল নারায়ণগঞ্জের ফতুল্লার ইজদায়ের থেকে সদর উপজেলা কার্যালয় পর্যন্ত সড়ক। 3 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার বিভিন্ন স্থানে ড্রেন ভেঙে যাওয়ায় সারা বছরই ময়লা পানিতে তলিয়ে থাকে। এতে দুর্ঘটনার পাশাপাশি স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগে। তবে শিগগিরই প্রকল্প গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। সড়ক জুড়ে জলাবদ্ধতা। নারায়ণগঞ্জের ফতুল্লার ইজদায়ের বুড়ির দোকান থেকে সদর উপজেলা পরিষদ কার্যালয় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তার বেহাল দশা। স্থানীয়রা বলছেন রাস্তাটি নিচু হওয়া এবং বিভিন্ন স্থানে ড্রেন ভেঙে যাওয়ায় সারা বছরই ময়লা পানিতে তলিয়ে থাকে। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে 2 ওয়ার্ডের কয়েক লাখ মানুষ। দূষিত পানির ওপর দিয়ে চলাচলের কারণে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। রাস্তা জুড়ে ছোট বড় গর্ত সৃষ্টি হওয়ায় ঘটছে দুর্ঘটনাও। 2 সাইড দিয়ে উঁচা, আপনার এই জায়গাটা অনেক নিচা। বৃষ্টি না হলেও হালকা শুক্রবারের দিনে এলে এমনিতে পানি ভরা থাকে জায়গাটার ভিতরে। সারা বছরে আমরা এরকম পানির নিচে থাকতে হয়। ড্রেনের ব্যবস্থা নাই এবং আমরা যে দোকানদারি করি এখানে প্রতি মাসে আমাদের ভাড়া দিতে হচ্ছে, কিন্তু রাস্তার অবস্থায় ড্রেন নাই। আমাদের মেইন রোডটা খালের পরিণত হয়ে গেছে। চুলকানি বাচ্চাদের দেখা যাচ্ছে এবং এইটা মানে খুব মহামারী আকারে ধারণ করতেছে। সরকারি লোক আসা যাওয়া করে, কেউ কিছু করে না। লক্ষাধিক লোক প্রতিদিন চলাচল করে, অটো, বিশুক,
গাড়ি, বড় বড় ট্রাক, এখানে গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি, অনেক ইন্ডাস্ট্রিজ আছে, কিন্তু কেউ এটা কোনো গুরুত্ব দেয় না। এখানে প্রায় 2 মাইল রাস্তা এই অবস্থা। রাস্তা ও ড্রেন সংস্কার করতে প্রকল্প গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। পরবর্তী ফেজে আমরা এই রাস্তার জন্য প্রস্তাব পাঠিয়েছি। হলিস্টিক যে অ্যাপ্রোচগুলো আমরা নিয়েছি, এই অ্যাপ্রোচের ফলে আমরা আশা করি ফতুল্লার যে জলাবদ্ধতার যে সমস্যা আছে সেই সমস্যা থেকে মানুষ আশু একটা সমাধান পাবে। ইসদাইর সদর উপজেলা পরিষদ সড়কের পাশে 3 শতাধিক ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হলে যাত্রী ধারণ ক্ষমতা 1.5 থেকে দ্বিগুণ পর্যন্ত বাড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। বৃহস্পতিবার এভিয়েশন খাতের সংগঠন বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান। বলেন, 3rd টার্মিনালে যাত্রী সেবার মান বাড়াতে যুক্ত হবে আধুনিক ইমিগ্রেশন ও অটোমেটেড কাস্টমস সুবিধা। এছাড়া মাল্টি লেভেল কার পার্কিং সুবিধা কমে আসবে গাড়ির জট। তিনি বলেন, 3rd টার্মিনালে নেটওয়ার্ক ইস্যু বড় কোনো সমস্যা নয়, রিপিটার বসানো গেলে কভারেজ আরও বাড়বে। এভিয়েশন খাতে সরকারের অগ্রাধিকারের বিষয়টি জানিয়ে বিবেচক চেয়ারম্যান বলেন, বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট সহ বন্ধ থাকা 8টি বিমানবন্দর পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে। যখন আপনার 3rd টার্মিনালটা চালু হবে তখন আপনার প্যাসেঞ্জারের ধারণ ক্ষমতা সেটা এখন থেকে অলমোস্ট 1.5 থেকে 2 গুণ বেড়ে যাবে। অপর ফ্যাসিলিটি থেকে শুরু করে এই যারা আপনার ইমিগ্রেশন, কাস্টমস, আদার ফ্যাসিলিটি যা আছে, বোর্ডিং বেশ সবই আপনার বেশ আধুনিক, অনেক ক্ষেত্রে অটোমেটেড অ্যান্ড মাচ মোর ক্লিনার অ্যান্ড সেফার আই শুড সে, সেটা আপনি সেই যাত্রী সেবাটা পাবেন। বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর শুরিটোলা স্কুল মাঠে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়, প্রাথমিক ঔষধ বিতরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, 3 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের অতিরিক্ত কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম। বলেন, পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছিল। কারওয়ান বাজারের বিএনপি নেতা মুসাব্বির হত্যাকাণ্ডের সঙ্গেও প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে জাহিদুল ইসলামের। তদন্তের স্বার্থে রিমান্ডে এনে যাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অস্ত্র ও মাদক মামলায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে চলতি মাসে রাজধানীতে বিশেষ অভিযানে তালিকাভুক্ত 178 জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদাবাজদের সহযোগী গ্রেফতার হয়েছে 345 জন, 740 জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য, 483 মাদক কারবারি সহ 1476 জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম একজন চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসী, শীর্ষ মাদক ব্যবসায়ী। হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তালিকাভুক্ত চাঁদাবাজ 178 জন, তালিকার বাহিরে যারা এই চাঁদাবাজদের সহযোগী এরকম 345 জন, সন্ত্রাসী, ছিনতাইকারী বা ডাকাত দলের সদস্য এরকম 470 জন, মাদক কারবারি 483 জন। এখন পর্যন্ত মোট 1476 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী সাবরিনা মজুমদার। মালিহা, ধন্যবাদ আপনাকে। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে এখন গ্রাহকরা 80 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। নগরের দূষণ কমাতে পরিবেশ বান্ধব এসব গাড়ি আমদানি ও বিনিয়োগে বাড়তি সহায়তা পাবেন বিনিয়োগকারীরা, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নীতি সুবিধা ছাড়াও ডিজেল চালিত গাড়ির তুলনায় রোড ট্যাক্স ও আমদানি কর হ্রাস এবং ব্যাংক ঋণের সুদ একক সংখ্যা নির্ধারণ ক্রেতাদের ইলেকট্রিক গাড়ি কিনতে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন এ খাতের উদ্যোক্তারা। সিলিয়া সুলতানের রিপোর্ট। নিজের একটি গাড়ি থাকা যেন স্বপ্ন আর সফলতার প্রতীক। সেই স্বপ্ন পূরণ করতে এখন ঋণ দিবে ব্যাংক।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2022 সালে বৈদ্যুতিক গাড়ি নিবন্ধন চালু হওয়ার পর বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি নিবন্ধন হয়েছে মাত্র 500টি। এর মধ্যে 2024-25 অর্থবছরে 178টি বৈদ্যুতিক গাড়ি আমদানি হয়। এই সময় নিবন্ধন হয় 400-র কিছু বেশি গাড়ি। 2025-26 অর্থবছরে আমদানির সংখ্যা 100টিরও কম। বাংলাদেশে সড়কে চলা মোট যানবাহনের তুলনায় এটি 0.01%। আমদানি শুল্ক, চার্জিং, অবকাঠামোর ঘাটতি ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী এই গাড়ির বিস্তারে অন্যতম বাধা হয়ে দাঁড়াচ্ছে বাজার প্রসারে। হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড, ইভেন ইভি এইসব গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও যদি আপনি কিছুটা ছাড় দেন, পাশাপাশি যদি ব্যাংক ইন্টারেস্টও যদি কমানো হয়, সিঙ্গেল ডিজিটে নিয়ে আসে, তাহলে কিন্তু আমি মনে করি বিক্রি আরও বাড়বে, ক্রেতারা কিন্তু উৎসাহিত হবে এই পরিবেশ বান্ধব গাড়ি কেনার জন্য। অনেক দেশে কিন্তু এই পরিবেশ বান্ধব গাড়ি কিনলে 5 বছরের রোড ট্যাক্স কিন্তু মওকুফ করা হয়। রক্ষণাবেক্ষণের খরচ কম হওয়া ও পেট্রোল ডিজেল চালিত গাড়ির তুলনায় সাশ্রয়ী পরিচালনা ব্যয়ের কারণে চীনের 60% এবং নরওয়ের 93% মানুষের কাছে জনপ্রিয় এই বাহন। তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতায় আবারও বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের উপর জোর দিচ্ছে সরকার। বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে উৎসাহিত করতে ব্যাংক ঋণের সীমা 60 লাখ থেকে বাড়িয়ে সর্বোচ্চ 80 লাখ করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বেড়েছে বিনিয়োগের অনুপাত। আমরা কোনো প্রতিবন্ধকতা থাকলে সেগুলো পলিসি সাপোর্ট দ্বারা দূর করতে পারি, তবে অবশ্যই সেখানে বিদেশি বিনিয়োগ আসবে। এবং বাংলাদেশ ছোট দেশ, কিন্তু জনসংখ্যা তো অনেক বেশি, এবং এদেশে একটা বড় মিডল ক্লাস সোসাইটি আছে, যেটা আগ্রহী যে কোনো পশ্চিমা বিশ্বের যে কোনো দেশের জন্য কিন্তু বিনিয়োগের একটা আগ্রহের জায়গা। বিশ্বে পরিবেশ বান্ধব দেশগুলোর কাছে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। নরওয়ের ওসলো, বার্জেন, চীনের শেনজেন, নেদারল্যান্ডের আমস্টারডাম, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, সুইডেনের স্টকহোম শহরের বাতাস বায়ুমানের সূচকে বিশ্বের অন্যতম সেরা ও দূষণমুক্ত শহরের তালিকায় উঠেছে বৈদ্যুতিক গাড়িতে ভর করে। 2025 সালে জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমানোর লক্ষ্যে 78% বিক্রি হওয়া বৈদ্যুতিক গাড়ি পাল্টে দিয়েছে নেপালের কাঠমান্ডুকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভারতের ভ্রমণ ভিসায় নিষেধাজ্ঞা না ওঠায় দিন দিন কমে আসছে পাসপোর্টধারী যাতায়াত। এতে স্থবিরতা নেমে এসেছে যশোরের বেনাপোল স্থলবন্দরে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সবশেষ গতকাল বেনাপোল বন্দর ব্যবহার করে মাত্র 574 জন বাংলাদেশি ভারত ভ্রমণের সুযোগ পেয়েছেন। বর্তমানের এই চিত্র বলে দেয় ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমানে ভ্রমণ খাতের অবস্থা। 2024-এর 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজনৈতিক অবস্থানে চলে যায়। এরপর থেকে আমরা দেখতে পেয়েছি ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক টানপোড়েনে বন্ধ হয়ে যায় যে ভিসা, সে স্বাভাবিক ভিসা অর্থাৎ যাতায়াত ব্যবস্থা। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি প্রায় 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলেও কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের উন্নতি না হয় কিন্তু ভিসার উপরে যে নিষেধাজ্ঞা ছিল সেটি প্রত্যাহার হয়নি। এরপর 12 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার ক্ষমতা হয়েছে, এবং সবশেষ গত 4 মে ফলাফলে কিন্তু ভারতে একটি নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে সে দেশের গণতান্ত্রিক সরকার কিন্তু রাজনৈতিক যে ক্ষমতা, সেই ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করছেন। সাধারণ যে পাসপোর্টধারী ভারত বা বাংলাদেশে তারা প্রত্যাশা করছিল যে সরকার পরিবর্তনে দু দেশের মধ্যে যে ভিসার উপরে যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে এবং যাতায়াত ব্যবস্থা আরো সহজ হবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই প্রক্রিয়া দেখা যায়নি। ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পাসপোর্টধারী যাতায়াত সেটি কিন্তু দিন দিন একেবারে কমে যাচ্ছে। বেনাপোল স্থল বন্দরের সর্বশেষ তথ্য মতে যে গতকাল বেনাপোল বন্দর ব্যবহার করে মাত্র 1500 জন পাসপোর্ট যাত্রী দু দেশের মধ্যে যাতায়াত করেছে। এর মধ্যে 725 জন পাসপোর্ট যাত্রী বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে। ভারতে যাওয়া পাসপোর্টধারীদের মধ্যে 574 জন ছিল বাংলাদেশি, 150 জন ছিল ভারতীয় এবং অন্যান্য দেশের নাগরিক ছিল মাত্র 1 জন। এছাড়া 775 জন কিন্তু পাসপোর্টধারী ভারত থেকে ফিরেছেন এবং ফেরত আসা পাসপোর্টধারীদের মধ্যে 557 জন ছিল বাংলাদেশি, 216 জন ছিল ভারতীয় নাগরিক এবং 2 জন ছিল অন্যান্য দেশের নাগরিক। স্বাভাবিক সময় প্রতিদিন এই বেনাপোল বন্দর দিয়ে প্রায় 6 থেকে 7 হাজার পাসপোর্টধারী যাতায়াত করতো, কিন্তু এই ভিসার উপরে নিষেধাজ্ঞার কারণে কিন্তু পাসপোর্টধারী যাতায়াত আশঙ্কাজনক হারে কমে গেছে। বর্তমানে যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করছেন এই সমস্ত যাত্রীদের মধ্যে 95% পাসপোর্টধারী রয়েছেন যারা মেডিকেল বিষয়ে যাতায়াত করছেন এবং 5% বিজনেস এবং যারা
যারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য যাচ্ছেন, এসব পাসপোর্টধারী যাত্রী রয়েছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে সরকার পরিবর্তনের পরেও দুই দেশের মধ্যে যে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক না হয়, যে এখনো যে পাসপোর্টধারী যাতায়াত আশঙ্কাজনক কমে গেছে, তার সর্বশেষ। দর্শক, যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের ভ্রমণ ভিসাটাকে যে নিষেধাজ্ঞা হয়েছে, সেই নিষেধাজ্ঞার বিষয়ে সবশেষ তথ্য দিচ্ছিলেন আমাদের সহকর্মী আজিজুল হক। বন্ধ থাকা রাষ্ট্রীয় শিল্প কারখানা খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, কর্মসংস্থান বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজধানীতে বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের সহযোগিতা চান খন্দকার আব্দুল মুক্তাদির। বাংলাদেশে বিভিন্ন সময় লোকসান ও উৎপাদন সংকটে রাষ্ট্রায়ত্ত 6টি চিনির কল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। এর সঙ্গে টেক্সটাইল মিল কর্পোরেশনের অধীনেও বেশ কিছু কারখানায় বছরের পর বছর বন্ধ রয়েছে উৎপাদন। যদিও একসময় রাষ্ট্রায়ত্ত 73টি মিল জাতীয়করণ করে সরকার, তারপরেও তেমন সুফল মেলেনি। তবে বর্তমানে সরকার চায় বন্ধ কলগুলো সংস্কার করে চালু করতে। বৃহস্পতিবার রাজধানীর আইসিসিবিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026। এ সময় নতুন সরকারের সঙ্গে চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে জানিয়ে দেশটির রাষ্ট্রদূত সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। চীন বাংলাদেশের সঙ্গে গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত সহায়তা দিবে, পাশাপাশি নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণেও কাজ করছে। আশা করছি বেল্ট রোড ইনিশিয়েটিভের মাধ্যমে দুই দেশের বাণিজ্য আরও বাড়বে। এ সময় বাণিজ্যমন্ত্রী চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি আরো বলেন, কর্মসংস্থান বাড়াতে সরকারি বন্ধ কল কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে উদ্দেশ্যে প্রথম মিল করা হয়েছিল যে সেক্টরের, ঠিক ওই বিষয়ে মিল চালনাটা আর ফিজিবল না, লাভজনক হবে না। কিন্তু ওই জায়গায় নতুন ইনভেস্টমেন্ট এনে সেই জায়গাটা ইউটিলাইজ করা, সরকারি মালিকানায় যে কতগুলি মিল আছে, পাটকল, বস্ত্রকল এবং আরও বৃহৎ কতগুলি ইন্ডাস্ট্রি, এগুলির কারণেই হাজার হাজার লোকের কর্মসংস্থান তৈরি হবে। 3 দিনব্যাপী এই প্রদর্শনী আগামী 16 মে শেষ হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পশুর হাটের জন্য মাদারীপুরে প্রস্তুত করা হচ্ছে ৭২,৫০০ পশু। শেষ মুহূর্তে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। স্থানীয় চাহিদা পূরণ করে বিভিন্ন জেলাতেও গরু বিক্রির আশা তাদের। পাশাপাশি অবৈধভাবে প্রতিবেশী দেশ থেকে গরু আমদানি বন্ধের দাবি খামারিদের। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার দুধখালী এলাকার মোক্তার সীমা দম্পতি কোরবানির পশুর হাটে বিক্রির জন্য তাদের খামারে প্রস্তুত করা হয়েছে ৩৫টি গরু। ভালো দামে বিক্রির আশা তাদের। জেলার ৪,০৭৯টি খামারে চলছে এখন শেষ মুহূর্তের পশু পরিচর্যা। ক্ষতিকারক ওষুধ পরিহার করে পশুকে প্রাকৃতিক খাবার দেওয়া হচ্ছে বলছেন খামারিরা। স্থানীয় চাহিদা পূরণ করে বিভিন্ন জেলাতেও গরু বিক্রির আশা তাদের। জেলার চাহিদা পূরণে কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে খামারগুলোতে। খামারিদের প্রত্যাশা, ভারত থেকে অবৈধভাবে গরু আমদানি করা না হলে এবার চড়া দামে বিক্রি হবে গবাদি পশু। এতে গতবারে লোকসান পুষিয়ে নেওয়ার প্রত্যাশা খামারিদের। ভুসি, কুড়া আর গমের ভুট্টার ভুসি, এই 3টা জিনিস আমি বেশি খাই। এক একটা গরুর ওজন প্রায় 800 কেজি লাইভ ওয়েট আছে। ওটার দাম আমরা নির্ধারিত করেছি 5 লাখ টাকা চাচ্ছি। ভারত থেকে যদি কোনো গরু না আসে তাহলে আমরা এই গরুগুলা খুব লাভবান বিক্রি করতে পারবো। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, পশু বিক্রির স্থায়ী ও অস্থায়ী অর্ধশত হাটকে ঘিরে গঠন করা হয়েছে 16টি মেডিকেল টিম। স্টেরয়েড হরমোন যাতে ব্যবহৃত না হয় সেই জন্য পরামর্শ দিচ্ছে আমাদের মেডিকেল টিমগুলো। সারা জেলাতেই কাজ করতেছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে মাদারীপুরে ৬৬,৮৮০ পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত করা হয়েছে ৭২,৪৯৫টি পশু। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। সরকার শুধু স্বপ্ন দেখাতে ব্যস্ত নয়, একটি গণতান্ত্রিক স্থিতিশীল উন্নয়নমূলক বাংলাদেশ করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বৃহস্পতিবার ময়মনসিংহের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবা কার্ড প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। যে বিশ্বাস এবং আস্থা রেখে আমরা সেবাদানের মাধ্যমে আপনাদের সেই বিশ্বাস এবং আস্থার পরিপূর্ণ মর্যাদা রাখতে চাই। আজকে সরকার শুধু স্বপ্ন দেখাতে ব্যস্ত না,
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। আমরা আসলে পরিকল্পনার ভিত্তিতেই আমরা এগিয়ে যেতে চাই। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। সংবাদ সম্মেলনে জানানো হয় 16 মে বিকেল 3টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে 11 দলের ঐক্যের বিভাগীয় সমাবেশে জামায়াতে ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ 11 দলের শীর্ষ নেতাদের উপস্থিতি থাকার কথা রয়েছে। রংপুরে মাদক কারবার সহ অনৈতিক কার্যকলাপ বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি পরে শাপলা চত্বরে সমাবেশ হয়। মাদক বিরোধী সচেতন যুব আন্দোলন ও শাপলা চত্বরবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক ও অনৈতিক কার্যকলাপের কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত এসব কার্যকলাপ বন্ধ করে জড়িতদের আইনের আওতায় এনে এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিতের দাবি জানান বক্তারা। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীতে ডুবে 2 যুবক এবং ট্রেনে কাটা পড়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাতে তুরাগ নদীতে 2 যুবকের ডুবে যাওয়ার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে ইমরান ও নোমানের মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে ঢাকা ময়মনসিংহ রেলপথের গাজীপুরের ধীরাশ্রম স্টেশনের পাশের রেল লাইনে টিকটক করছিল নাইম ও তার বন্ধু। এক পর্যায়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। মোংলায় পশু নদীতে ট্রলার থেকে পড়ে মাছ ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ভোরে খুলনার চালনা থেকে মাছ বোঝাই ট্রলারে মোংলা যাচ্ছিলেন ব্যবসায়ী হোসেন মোরল। সঙ্গে ছিলেন স্ত্রী ও 6 বছরের সন্তান। ঘাটে নোঙর করার সময় পা পিছলে পশু নদীতে পড়ে যান হোসেন। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল। তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনী ও কোস্টগার্ড। গাজীপুরে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে শ্রীপুরের ডোয়াইবাড়ি গ্রামের একটি মাঠে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় তাকে মেহেদি হাসান আসিফ নামে শনাক্ত করা হয়। স্বজনদের দাবি, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হন আসিফ। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিহতের পাশে একটি ওড়না, একজোড়া জুতা ও চুলের ব্যান্ড ছিল। এছাড়া অটোরিকশাটি পাশের গজারি বনে ফেলে রাখা হয়। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রানী সংকোইল উপজেলার ভরনিয়া আনসার ডাঙ্গে এলাকায় একটি ভুট্টা ক্ষেত মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বুধবার দুপুরে শিশু লামিয়া নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে এলাকা জুড়ে মাইকিং করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে এই ঘটনায় সন্দেহভাজন এক কিশোরকে আটক করে তারা। গাইবান্ধায় নদী থেকে উদ্ধার হয়েছে অজ্ঞাত যুবকের মরদেহ। বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জে বোচাদহ এলাকায় করতোয়া নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মরদেহটি ভাসতে দেখলে জাতীয় জরুরি পরিষেবা নম্বর 999-এ ফোন দেওয়া হয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মরদেহের পরিচয় নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। লালমনিরহাটে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ ডলার সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তিস্তা টোল প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অটোরিকশা তল্লাশি করে আইনশৃঙ্খলা বাহিনী
পরে শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অবস্থায় আমেরিকার $100 1581টি নোট এবং $50 24টি নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট $1,59,300 জব্দ করা হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি টাকার সমান বলে জানায় পুলিশ। সরকারি পুকুর পুনর্খনন, ঘাট নির্মাণ ও সৌন্দর্য বর্ধনে 8 মাসের প্রকল্পের 6.5 মাস পার হলেও আসলে শুরুই হয়নি কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের বাধা ও ঠিকাদারের গাফিলতিতে থেমে আছে প্রকল্প। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি বক্তব্য। তবে উন্নয়ন কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। মুজাফফর হোসেন জয়ের তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। আবর্জনায় পূর্ণ সরকারি পুকুর, ভরাট হওয়া অনেক স্থান অবৈধ দখলের কবলে। কোনো স্থানেই হয়নি খনন, শুরুই হয়নি ঘাট নির্মাণ ও সৌন্দর্য বর্ধন। অথচ প্রায় শেষের দিকে পুকুরগুলোর খনন, সংস্কার ও সৌন্দর্য বর্ধন প্রকল্পের মেয়াদ। ঢাকার আশুলিয়ায় প্রভাবশালীদের দখলে থাকা 2টি সরকারি পুকুর সংস্কার ও দখলমুক্ত করতে 2025 সালের নভেম্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় উদ্যোগ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের বাধা ও ঠিকাদারদের গাফিলতিতে শুরুই হয়নি প্রকল্প। আমিনবাজার, জালেশ্বর, বিরুলিয়া, শিমুলিয়া ও ধামরাইয়ের আরও 22টি পুকুরের একই অবস্থা। 2 মাসের কাজ করার কথা, 2 মাস তো শেষ হয়ে মেয়াদের শেষ পর্যায়ে চলে গেছে, এমন কাজ হইতেছে না। পুকুরে কিছু লোক ময়লার পানি দিছে, সেই টয়লেটের পানির জন্য এখন এইভাবে কাজটা বন্ধ আছে। এই ময়লা পানির কারণে আমাদের ফসলেরও একটু ক্ষতি হয়। যদি এগুলো বন্ধ করা হয় তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে, পরিবেশের উন্নয়ন হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থায়নে চলা প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি বক্তব্য। তবে উপজেলা প্রশাসন জানায়, উন্নয়ন কাজে বাধা দেওয়া হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। পুকুরের এই বড় জায়গাগুলো মানুষ কিছু অবৈধ দখলদার তারা দখলের একটা পায়তারা করছে। আমরা আসলে এরকম বড় ধরনের বাধার মুখে এখনো পড়িনি। যদি এরকম পড়া হয়, আমরা সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে আমরা আসলে যেই বাধা দেবেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঢাকা জেলা ও মহানগরের মোট 44টি পুকুর দখলমুক্ত, সংস্কার ও সৌন্দর্য বর্ধনের জন্য 25 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় জেলা প্রশাসক। চলতি বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। সময় সংবাদ, সাভার। সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এতে অংশ নেয় যুদ্ধজাহাজ ও সামুদ্রিক টহল বিমান। সাগরে অবৈধ কোনো নৌযান মাছ শিকার করছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়। নৌবাহিনী জানায়, গত 15 ফেব্রুয়ারি থেকে জাটকা নিধন প্রতিরোধ এবং 15 এপ্রিল থেকে বঙ্গোপসাগরে শুরু হওয়া 58 দিন সব প্রকার মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে চালানো হয় এ অভিযান। আরও জানানো হয়, গভীর সমুদ্রে অবৈধ মৎস্য শিকারীদের অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণে নজরদারি চালিয়ে যাচ্ছে নৌবাহিনী। টাঙ্গাইলের মির্জাপুরে নিয়মের তোয়াক্কা না করে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে মাঠের ফসল। এতে কাঙ্ক্ষিত উৎপাদন না হওয়ার আশঙ্কায় কৃষক। ছাড়পত্রবিহীন ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন সহ ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনার আওতায় আনার আশ্বাস উপজেলা প্রশাসনের। কাদের তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবিতে প্রতিবেদন। ইটভাটা থেকে অনবরত বের হচ্ছে বিষাক্ত ধোঁয়া, ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে, ক্ষতি হচ্ছে ফসলের। টাঙ্গাইলের মির্জাপুরের কোট বহুরিয়া চরপাড়া, বধিরপাড়া, মন্দিরাপাড়া, সরিষাদাইর ও ভাওড়া এলাকায় গড়ে উঠেছে 14টি ইটভাটা। স্থানীয়দের অভিযোগ, নিয়মের তোয়াক্কা না করে এসব ভাটা গড়ে তুলেছেন প্রভাবশালীরা। বিষাক্ত ধোঁয়ায় চিটা হচ্ছে ধান। ভাটা মালিকদের একাধিকবার জানানো হলেও মেলেনি কোনো সমাধান। সম্প্রতি এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন কৃষকরা। কুলার ধোঁয়া ছাড়ছে, ধোঁয়ার ছাড়ার কারণে আমাদের চোখের জমিন সবকিছু মনে করেন সব পুইরা একবারে সব শেষ হয়ে গেছে। ইট ভাটার ধোঁয়ায়, কালো ধোঁয়ায় শুধু ফসলের জমি না, গাছের ফল টল যা আছে সব বিনষ্ট হয়ে যাচ্ছে। এমনকি অক্সিজেনের লেভেল এমন একটা পর্যায়ক্রমে চলে আসছে যে এখানকার অধিকাংশ মানুষ শ্বাসকষ্টে ভুক্তভোগী। ইটভাটার কারণে ধানের ক্ষতি হওয়ার বিষয়টি স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ইটভাটা মালিক। আশেপাশে 3-4টা ভাটার আগুন ছাড়ছে,
মানে এই বৃষ্টির মধ্যে? আমরা কোনো বলতে পারবো না, ওরা সম্মতি আছে, ওরা কি বলে না বলে ওরা ওইখান থেকে বলতে পারবো, আমরা বলতে পারবো না। ছাড়পত্রবিহীন ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রণোদনার আওতায় আনার আশ্বাস উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের। আমরা তালিকা করতেছি, যদি আমরা পরবর্তীতে আমাদের পর্যাপ্ত প্রণোদনা আসে, এই প্রণোদনাগুলো আমরা চাবো যে আমাদের যে ক্ষতিগ্রস্ত কৃষক তাদের মাঝে জানি আমরা সঠিকভাবে বিতরণ করতে পারি। উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। ওনারা খুব শীঘ্রই ফিল্ডে যে একটা প্রতিবেদন দিবেন। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা ক্ষতির পরিমাণটা নির্ধারণ করে তাদের কৃষকদের যে ক্ষতিটা আছে সেটা পুষিয়ে দেওয়ার জন্য কি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করব। মির্জাপুরে 90টি ইটভাটা রয়েছে, যার মধ্যে 45টি নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। সময় সংবাদ, টাঙ্গাইল। সেতু নির্মাণের 3 বছর পর চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের কাজ শুরু হয়েছে। 6,66,68,000 টাকায় পৌর এলাকায় মাথাভাঙ্গা নদীর ওপর 90 মিটার দীর্ঘ ব্রিজের নির্মাণ শুরু হয় 2021 সালের 11 ফেব্রুয়ারি, যা শেষ হয় 2022-এর 18 আগস্ট। কিন্তু সংযোগ সড়কের অভাবে গত 4 বছর ধরে বেহাল অবস্থায় পড়েছিল সেতুটি। এতে বাঁশের তৈরি ভাঙাচোরা সাঁকোতে যাতায়াত করতে হচ্ছে 20টি গ্রামের মানুষকে। অবশেষে এলজিইডি 2025 সালে ব্রিজের দুপাশে 1,16,00,000 টাকায় 2 বিঘা জমি অধিগ্রহণ শেষ করে, যার ব্যয় ধরা হয়েছে 96 লাখ টাকা। চলতি মাসে সেতুটি চালু হওয়ার কথা থাকলেও এলজিইডির দাবি এটি ব্যবহারে উপযোগী করতে আরও অন্তত 3 মাস সময় প্রয়োজন। বাগেরহাটে বোরো ধান কেনাবেচা নিয়ে দিশেহারা কৃষকরা। মন প্রতি 250 থেকে 300 টাকা কম হয় লোকসানের মুখে তারা। কৃষকরা জানান, বৃষ্টিতে ধান নষ্ট হওয়া পুঁজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। একদিকে সার ও কীটনাশক, অন্যদিকে শ্রমিকের মূল্য বৃদ্ধি হওয়ায় লোকসানের মুখে তারা। চিকন ধানের মন প্রতি 800 থেকে 850 টাকা ও মোটা ধানের মন 700 থেকে 800 টাকা বিক্রি হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রতি মনে 300 টাকা কম বলে জানায় কৃষকরা। ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী ইস্যুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজে সামরিকীকরণ বা সেখানে টোল ব্যবস্থার বিপক্ষে অবস্থান নিয়েছে বেইজিং ও ওয়াশিংটন। একই সঙ্গে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে শি জিনপিং চীন যুক্তরাষ্ট্র সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে শিকে অসাধারণ নেতা আখ্যা দিয়ে তাকে সস্ত্রীক হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। দীর্ঘ প্রতীক্ষার পর এক টেবিলে পরাশক্তির শীর্ষ দুই নেতা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে গ্রেট হলে বৈঠকের পর গ্রেট হল অব পিপলের নৈশভোজে ওয়াশিংটন বেইজিং সম্পর্ক কখনো নষ্ট না করার আহ্বান জানান তিনি। বলেন, চীনের জাতীয় পুনর্জাগরণ এবং যুক্তরাষ্ট্রের মেক আমেরিকা গ্রেট এগেইন নীতি একে অপরের পরিপূরক হতে পারে। চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক স্থিতিশীল রাখতে পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উচিত চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের বিশাল জাহাজটিকে সঠিক পথে স্থিরভাবে এগিয়ে নেয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠককে অসাধারণ সম্মান হিসেবে উল্লেখ করেছেন। দুই নেতার আলোচনাকে ফলপ্রসূ বলে বর্ণনা করেন তিনি। একই সঙ্গে শি ও তার স্ত্রীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে নতুন কূটনৈতিক ইঙ্গিত দেন ট্রাম্প। Thank you again, President Xi, for this beautiful welcome, and tonight it is my honor to extend an invitation to you and Madam Peng to visit us at the White House this September 24th, and we look forward to it. এর আগে বেইজিংয়ে গ্রেট হলে প্রায় 2 ঘন্টার রুদ্ধদ্বার আলোচনা করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে শি জিনপিং বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচিত প্রতিপক্ষ নয়, বরং অংশীদার হিসেবে কাজ করা। তাইওয়ান ইস্যু সঠিকভাবে সামাল দিতে না পারলে দুই দেশের সম্পর্ক বিপজ্জনক সংঘাতের দিকে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। অন্যদিকে শি জিনপিংকে অসাধারণ নেতা আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন বেইজিং সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। হরমুজ প্রণালী সব বাণিজ্যিক জাহাজের জন্য খোলা থাকবে।
ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে চলার শর্ত জুড়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ভারতে ব্রিক্স সম্মেলনে অংশ নিয়ে মার্কিন সামরিক অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে আমিরাতের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তার অভিযোগ তোলেন আরাঘচি। এদিকে সৌদি আরব ও আমিরাত তেহরানে হামলা চালিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম। স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয় ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। 2 দিনের এই সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ ও বাধাহীন নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সম্মেলনের মূল আলোচনায় উঠে আসে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও জ্বালানি সংকট। সম্মেলনে অংশ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন। একই সঙ্গে তিনি দাবি করেন সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে সহায়তা করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ভূমিকা রেখেছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমিরাত। তেহরানের ওপর সামরিক পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়ে পশ্চিমা প্রভাব ও ওয়াশিংটনের দায়মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। সম্মেলনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন আরাকচি। ব্রিক্স সম্মেলনে হরমুজ প্রণালী নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় অনেককে। তবে ইরান বলছে জলপথটি সব বাণিজ্যিক জাহাজের জন্য খোলা থাকবে, কিন্তু জাহাজগুলোকে তেহরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে চলতে হবে। উত্তেজনা কমাতে আঞ্চলিক সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারতও। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আলাদাভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায় দেশ দুটির ওপর হওয়া হামলার জেরে পাল্টা জবাব দিয়েছে তারা। তবে সৌদি ও আমিরাত কেউই এ হামলার বিষয়টি স্বীকার করেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে তাদের সামরিক অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। যুদ্ধবিরতির ঘোষণার পরও ইসরায়েল লেবানন সীমান্তে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 22 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 8 জন শিশু। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ড্রোন ও পাল্টা হামলা। এর মধ্যে ওয়াশিংটনে শুরু হয়েছে 2 দেশের উচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা। এই আলোচনায় সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলা থামেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত 24 ঘন্টার হামলায় নিহত হয়েছেন অনেকে, যাদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশু। ইসরায়েলি সেনাবাহিনী জানায় হিজবুল্লাহ ছোড়া একটি বিস্ফোরক ড্রোন সীমান্ত এলাকায় পড়লে এতে অনেক বেসামরিক মানুষ হতাহত হয়। এর জবাবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে নতুন হামলা চালানো হয়। অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে গত 24 ঘন্টায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 17টি হামলা চালিয়েছে তারা। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে ইসরায়েল লেবাননের 3য় দফা সরাসরি আলোচনা। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে এই বৈঠককে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। লেবানন আশা করছে 2 দিনের আলোচনায় নতুন যুদ্ধবিরতি চুক্তির পথে অগ্রগতি আসবে। আলোচনায় দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের ইস্যু আছে। তবে হিজবুল্লাহ এই আলোচনায় অংশ নেয়নি এবং এটিকে বিনা বিনিময়ে ছাড় হিসেবে সমালোচনা করেছে তারা। ইসরায়েল ও লেবাননের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকায় আলোচনা আরও জটিল হয়ে উঠছে। জাতিসংঘ জানিয়েছে এই আলোচনা টেকসই যুদ্ধবিরতির পথ খুলে দেবে। সংস্থাটি সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে, যাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত হয়। তবে বিশ্লেষকদের মতে এটি মূলত রাষ্ট্রদূত পর্যায়ের আলোচনা, যেখানে ইসরায়েল, লেবানন বা যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের সরাসরি অংশগ্রহণ নেই। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, জেরুজালেম ইসরায়েলি সার্বভৌমত্বের অধীনে ঐক্যবদ্ধ থাকবে। ইসরায়েল এমন আঞ্চলিক মধ্যপন্থী মিত্রদের সঙ্গে সহযোগিতা চায় যারা ইসরায়েলকে সহায়তার কৌশলগত গুরুত্ব বোঝে। তার ভাষায় এসব সহযোগিতা 2 পক্ষের জন্যই লাভজনক হতে পারে। শিউলি রোজা, সময় সংবাদ।
গাজার অবরোধ ভাঙতে তুরস্কের উপকূল থেকে আবারও যাত্রা শুরু করেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা। ইসরায়েলি বাধা ও আগের আটক অভিযানও থামাতে পারেনি ফিলিস্তিনপন্থী কর্মীদের উদ্যোগ। এদিকে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনের পর আন্তর্জাতিক মহলে বাড়ছে চাপ ও সমালোচনা। তুরস্কের দক্ষিণ পশ্চিম উপকূল থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে কয়েক ডজন নৌযান। গ্লোবাল সমুদ ফ্লোটিলা নামের এই বহরের লক্ষ্য গাজার অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দেয়া। এর আগে গত এপ্রিলেও আন্তর্জাতিক জলসীমায় বহরটিকে আটকে দেয় ইসরায়েলি বাহিনী। স্পেন থেকে যাত্রা করা শতাধিক ফিলিস্তিনপন্থী কর্মীকে তখন গ্রিসের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়। এছাড়াও আরও দুজনকে গ্রেফতার করে ইসরায়েলে নেওয়া হয়েছিল বলে জানায় আয়োজকরা। গত অক্টোবরেও একই সংগঠনের আরেকটি বহর আটকে দেয় ইসরায়েলি বাহিনী। একই সময় 450 জনের বেশি অংশগ্রহণকারীকে আটক করা হয়। আয়োজকদের দাবি, গাজায় মানবিক সংকট ভয়াবহ আকার নেয় এই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। তাদের মতে খাদ্য, ঔষধ ও জ্বালানির তীব্র সংকটে গাজার সাধারণ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছেন। তবে ইসরায়েল বলছে নিরাপত্তা ঝুঁকির কারণেই সমুদ্র অবরোধ রয়েছে। এদিকে ইসরায়েলের হেফাজতে থাকা ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বন্দীদের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে পুরুষ, নারী ও শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ ও অপমানের অভিযোগ আনা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, 2023 সালের অক্টোবরের পর এসব অভিযোগ আরও বেড়েছে। তাদের মতে ইসরায়েলের কারাগারের ব্যবস্থা এখন ভয়াবহ নির্যাতনের কেন্দ্রে পরিণত হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে হামাসের প্রোপাগান্ডা বলেও দাবি করেছে। এমনকি প্রতিবেদনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেয়া হয়। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, দেশটির ভাবমূর্তি নষ্ট করতে এসব অভিযোগ আনা হচ্ছে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, এসব অভিযোগের নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত জরুরি। শিউলি রোজা, সময় সংবাদ। সিলেট টেস্টের আগে পরিবর্তন আসলো বাংলাদেশের স্কোয়াডে। ইনজুরিতে ছিটকে গেছেন সাদমান ইসলাম। তার পরিবর্তে দলের সঙ্গে যুক্ত হলেন জাকির হাসান। সিরিজ নির্ধারণী ম্যাচ ভোগাতে পারে বৃষ্টি, তবে ওই মেঘলা আবহাওয়াতেই লাক্কাতুরায় ঘাম ঝরিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান দল। সিলেট থেকে নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। বুধবারের তুলনায় সিলেটের উইকেটে ঘাসের পরিমাণ কমেছে কিছুটা। শনিবারের ম্যাচের আগে কমবে আরও। পুরোদস্তুর পেস বান্ধব নয়, স্পিনাররাও সুবিধা পাবে সময়ের সাথে। উইকেট যেমনই হোক না কেন, সিলেট টেস্টে ফেভারিট স্বাগতিকরাই। যদিও পরিবর্তন এসেছে টাইগার স্কোয়াডে। চোটে ছিটকে গেছেন সাদমান ইসলাম, তার বদলি জাকির হাসান। যদিও সাদমানের বদলি হিসেবে সুযোগ পাবার দৌড়ে এগিয়ে থাকবেন তানজিদ তামিম। সিলেটেই অভিষেক ঘটতে পারে এই বাঁহাতি ওপেনারের। একাদশ নিয়ে ম্যানেজমেন্টের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শুক্রবারের অনুশীলন শেষে। এর আগে ফুরফুরে মেজাজে ফিল সিমন্সের দল। ওয়ার্ম আপের পরে আলাদাভাবে হয়েছে ব্যাটে বলের প্রস্তুতি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে পেস ইউনিটেও আসতে পারে পরিবর্তন। অবশ্য সুযোগ যারাই পাক, সিরিজ জয়ে বাংলাদেশ যে আত্মবিশ্বাসী, তেমনই ইঙ্গিত ফিল্ডিং কোচের কণ্ঠে। ওদের সাথে দীর্ঘদিন ধরেই খেলেছে আমাদের প্লেয়াররা। তারা জানে যে তার উইক জোন কোনটা, তার স্ট্রং জোন কোনটা। ভালো একটা দিক যে আমাদের দেশে আগেও ছিল 140-145 বল করার মতো প্লেয়ার, এবং নাহিদ রানা একটা আমাদের নতুন যে সেন্সেশন আমাদের পেস বোলিংয়ে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। প্লাস সাথে আমাদের তাসকিনও কিন্তু 140+ বল করে, ইবাদত বল করে এবং শরীফুলও বল করে। তো এটা আমাদের জন্য একটা খুব ভালো একটা পজিটিভ সাইড যে নাহিদ রানার মতো পেস বোলার আমাদের টিমে আছে। বাংলাদেশ মেঘলা আবহাওয়ায় অনুশীলন সারলেও পাকিস্তানের সময় আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। চোট থেকে ফিরতে প্রস্তুত বাবর আজম। সকালে লম্বা সময় ঘাম জড়িয়েছে মেন ইন গ্রিন। সিরিজ বাঁচাতে মরিয়া সফররতরা। যদিও তা করতে সেরা ক্রিকেট খেলার বিকল্প নেই শান মাসুদদের। দ্বিতীয় টেস্টে আসবে একাধিক পরিবর্তন। বাদ পড়তে পারেন রিজওয়ান, সৌদ, শাকিলের মতো নাম। লাক্কাতুরায় পেস সামলানোই বেশ গুরুত্ব দিয়েছে পাকিস্তান। রানা, তাসকিনদের সামনে ঘুরে দাঁড়াতে চায় অতিথিরা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।
আইসিসির এপ্রিল মাসে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেলেন এই স্পিড স্টার। টানা কয়েকটি সিরিজ ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ বোলিং করছেন নাহিদ। গত মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে 8 উইকেট নেন তিনি। এরপর এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখেন টাইগার পেসার। 3 ম্যাচে এবারও দখল করেন 8 উইকেট। আর টানা এই পারফরমেন্সের কারণেই এপ্রিল মাসের আইসিসির সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন নাহিদ। পাকিস্তানের বিপক্ষে টেস্টেও চলছেন নাহিদ ম্যাজিক। প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করে দলকে জিতিয়েছেন রানা। এই প্রথম আইসিসির কোনো পুরস্কার পেলেন নাহিদ। এর আগে পুরুষ ক্রিকেটারদের মধ্যে সাকিব, মুশফিক এবং মিরাজ এই স্বীকৃতি পেয়েছিলেন। এখন জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখেন সাকিব আল হাসান। সাবেক অধিনায়কের অভিজ্ঞতাকে সমীহ করলেও এ বিষয়ে ভিন্ন মত রমিজ রাজার। বাংলাদেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সাকিবের জন্য অপেক্ষা না করে বিসিবির সামনে এগিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সাকিবের ফিটনেস ও বয়সের চ্যালেঞ্জ তো আছেই, এর সঙ্গে ভবিষ্যতের কথা ভেবে নতুনদের সুযোগ দেওয়ার পক্ষে রমিজ রাজা। বাংলাদেশের ক্রিকেটে এখনো প্রাসঙ্গিক সাকিব আল হাসান। ঘরের মাঠে সিরিজ খেলে অবসর নিতে চান টেস্ট ও টি-20 থেকে, আর ওয়ানডেতে খেলতে চান আগামী বিশ্বকাপ পর্যন্ত, যে কথা অনেকবারই বলেছেন সাবেক অধিনায়ক। বিসিবিতে গেল 20 মাসে বেশ কবার নেতৃত্বের পালাবদল হলেও সাকিবের জাতীয় দল বা দেশে ফেরার ইস্যুর সুরাহা করতে পারেনি কোনো কমিটি। সাকিবও আশায় আছেন আবারও গর্বের লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর। সম্প্রতি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বেশ অবনতি হয় বাংলাদেশের। সে সময় সাকিবকে দলে ফেরানোর দাবিটাও জোরালো হয়। তবে একটা প্রশ্ন বারবার সামনে এসেছে, বয়স 39, আবারও আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য কতটা ফিট মিস্টার 75? যদিও এসব ধারণা অনেকবারই ভুল প্রমাণ করে রাজস্বিকভাবে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। তবে পাকিস্তানের কিংবদন্তি রমিজ রাজার ভিন্ন মত। সম্প্রতি বেশ কবার বাংলাদেশে এসে ধারাভাষ্য দিয়েছেন। শান্ত, মিরাজ, লিটনের দলকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। বিশ্বকাপ জয়ী সাবেক এই ক্রিকেটারের মতে তরুণদের নিয়ে আগামীর পরিকল্পনা করা উচিত বিসিবির। I don't know, how fit he is, number one. Number two, whether Bangladesh would want to fit him in right now, because you're looking at the youth and wanted to, as you said, this is a transition period for this team. So I don't know whether Shakib fits the bill straight away. How is he feeling? Obviously, there's his experience and class. He's done it so many times. He's got this international experience of playing the World Cups and being an outstanding player. So he has that. But how fit he is, age is a killer, actually. Your reflexes slow down. It's about moving forward. If you ask me, frankly, I would want Bangladesh to move forward and experiment with young faces. বয়সের বিবেচনায় সাকিবকে বাদ দেওয়ার কথা বললেও 1992 সালে রমিজ রাজা নিজেই বিশ্বকাপ জিতেছিলেন 40 বছর বয়সী ইমরান খানের অধীনে। সাকিবের ভাগ্যে কি লেখা আছে তা হয়তো সময় বলে দেবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। নারী টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের মূল সমস্যা ব্যাটিং ডিপার্টমেন্ট। নিজেদের দুর্বলতা অকপটে স্বীকার করলেন ব্যাটার সোবহানা মোস্তারি। মেগা আসরের আগে এসব সমস্যা যতটা সম্ভব ঠিক করে বিশ্বকাপে সেরা সাফল্য পাওয়াই এখন লক্ষ্য জ্যোতির দলের। সামনে টি-20 বিশ্বকাপ, বরাবরের মতো এবারও নারীদের মেগা আসরের প্রস্তুতি নিয়ে উঠছে প্রশ্ন। এদিন প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-16 ঢাকা মেট্রো দলের সঙ্গেও বাজেভাবে হেরেছে টাইগ্রেস। 164 রানের জবাবে 125 রানের গুন্ডি পেরোতে পারেনি জ্যোতিরা। ব্যাটিংয়ে নিজেদের দুর্বলতা অকপটেই স্বীকার করলেন সুবহানা মুস্তারি। ওরা ভালো জোরে বল করে, আমাদের যেহেতু গ্রুপে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া আছে, তো তারাও এইরকম পেজেই বল করবে আমার কাছে মনে হয়। তো আমাদের আজকে আমরা জিততে পারিনি, কিন্তু প্রথম দিকে আসলে আমরা উইকেট লুজ করে ফেলেছি। বোলিংয়ের থেকে ব্যাটিংটা আমাদের একটু ডাউনে আছে, এটা আমরা ফিল করি বা বিশ্বাস করি, সেটা নিয়ে আসলে কাজ করছি। লাস্ট ম্যাচগুলো আপনি দেখবেন যে আসলে চেস করার আমাদের ক্ষমতা কতটুকু, সেটাও আমরা আসলে দেখেছি।
শুধু পারফরমেন্সই নয়, বিশ্বকাপের আগে দলের অভ্যন্তরীণ নানা জটিলতা নিয়েও হচ্ছে কানাঘুষা। জাহানারার অভিযোগের পর দলের সিন্ডিকেট নিয়েও চর্চা হয়েছে অনেক। অধিনায়ক জ্যোতির পারফরমেন্স টি-20 সুলভ কিনা সে প্রশ্নও তুলছেন অনেকে। বাহিরে যে কথাগুলো হচ্ছে ওগুলো টিমে আমরা কখনোই ইম্প্যাক্ট করতে দিব না, কারণ আমাদেরকে ক্রিকেটটা খেলতে হবে আর আমরাই জানি আসলে আমরা কতটুকু। তো আমার কাছে মনে হয় না যে দলাদলি করে আমার জায়গা কেউ নিতে পারবে। জ্যোতি আপু তো বরাবরই আমি বলবো যে উনি ভালো খেলে, কন্ট্রিবিউট আছে। আপনি লাস্ট 4 বছরে যদি দেখেন ওনার পরিসংখ্যান বেশি। সবারই স্ট্রাইক রেট আমার ভালো। টি-20তে যদি জ্যোতি আপু লং টাইম ধরে খেলতে পারে, আমার কাছে মনে হয় যে স্ট্রাইক রেটটা ওনারও ভালো হবে। তবে এসব একপাশে রেখে বাংলাদেশের এখন মূল লক্ষ্য বিশ্বকাপে সেরা সাফল্য পাওয়া। যে কদিন আছে দল চেষ্টা করছে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই বিশ্বকাপের মঞ্চে নামতে। ওই ওয়েদারে আসলে হ্যাঁ দরকার হয়তো বা 2টা পেস বলার একসাথে খেলানোর, বাট তারপরও মারুফা যে ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছে আমাদেরকে, আবার তৃষ্ণারও বলবো যে ও অনেক ভালো বল লাস্ট সিরিজে করেছে, আবার আজকে ও অনেক ভালো বল করছে। তো আমার কাছে মনে হয় এরা দুইজন খেললেও আমাদের কিছু আশা করা যায় ওই উইকেটে। বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। 25 মে দেশ ছাড়বে নারীরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল। জাতীয় দলের জন্য কোচ নিয়োগে বাজেটে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাফুফের সভাপতির সঙ্গে বসে দ্রুতই কোচ নিয়ে বাজেট ইস্যু সমাধান করতে চান তিনি। দেশের ফুটবল সমর্থকদের চাওয়া অনুযায়ী হাই প্রোফাইল কোচই নিয়োগ দেওয়া হবে বলে জানান আমিনুল হক। এদিকে হাই প্রোফাইল কোচের অধীনে অনুশীলন করতে মুখিয়ে আছেন জাতীয় দলের ফুটবলাররা। হামজা সমিতদের ডাগআউটে কে দাঁড়াচ্ছেন? বহুল কাঙ্ক্ষিত সেই প্রশ্নের উত্তর জানতে ফুটবল সমর্থকদের অপেক্ষা করতে হবে আর অল্প কিছু সময়। ফেডারেশনের সংক্ষিপ্ত তালিকায় থাকা সকল কোচদের সঙ্গে ইতোমধ্যে সাক্ষাৎকার পর্ব শেষ করেছে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। ফেডারেশনের বিভিন্ন সূত্রের খবর, কোচ নিয়োগে বাফুফের পছন্দের তালিকায় সবার উপরে আছেন সাবেক ওয়েলস ও ফুলহাম কোচ ক্রিস কোলম্যান। লাল সবুজ দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন কোলম্যান নিজেও। তবে যত বিপত্তি বাজেটে। হাই প্রোফাইল কোচের স্যালারিটাও হাই, তাকে আনার মতো বাজেট নেই ফেডারেশনের তহবিলে। ঠিক এই সময়ে আশার আলো দেখাচ্ছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতিশ্রুতি। সারা বাংলাদেশের যে দর্শকদের যে চাওয়া রয়েছে, যে প্রত্যাশা রয়েছে, আমরা সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়ে যাকে আমাদের বেস্ট মনে হবে, যাকে দিলে আমার বাংলাদেশের ফুটবল এগিয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে, আমরা সেই মানুষটিকে নিয়োগ দেব। বাফুফের সাথে এক হয়ে আমরা বেস্ট পসিবল কোচকে নিয়োগ দেওয়ার জন্য যা করণীয় আছে সার্বিক সহযোগিতা বাফুফের পক্ষে থাকবে। কোচ ইস্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বাফুফে সভাপতির বৈঠক বসার কথা রয়েছে। সেখানেই ব্যাটে বলে মিলে গেলে ক্রিস কোলম্যানকে লাল সবুজের কোচ হিসেবে ঘোষণা করবে ফেডারেশন। হাই প্রোফাইল কোচের অধীনে অনুশীলন করতে মুখিয়ে আছেন জাতীয় দলের ফুটবলাররা। কোচ হয়ে যেই আসুক না কেন দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চান তারা। উনি সবাইকে দেখবে, পরখ করবে, তারপরে আমার মনে হয় যে আরও ভালো প্লেয়ার আসবে সামনে। আবার আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের থেকেও আপনার ভালো প্লেয়ার উঠবে। আশা করি তখন ভালো রেজাল্ট করতে পারবে। একটাই চাওয়া যে যেই কোচই আসুক না কেন আমাদের দেশের ফুটবলের জন্য যাতে একটা পজিটিভলি একটা দিক হয়। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ দল, আর সেই ম্যাচই হবে নতুন কোচের প্রথম অ্যাসাইনমেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নারী ও পুরুষ বিভাগে 11টি করে দল নিয়ে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ফুটসাল লিগ। প্রথমবারের মতো এমন আয়োজন নারীদের জন্য নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মনে করেন খেলোয়াড়রা। লিগের মধ্য দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি নিয়মিত খেলার সুযোগ তৈরি হবে বলে মনে করেন নারী ফুটবলার দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন। সাফ জয়ের পর আন্তর্জাতিক মঞ্চের জন্য খেলোয়াড়দের তৈরি করবে এই লিগ, এমনটাই মনে করেন ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান। এখান থেকে শক্তিশালী জাতীয় দল তৈরির আশা তার। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে যেন তারার মেলা। ফুটসাল লিগের যুগে পা রেখেছে বাংলাদেশ। নারী ও পুরুষ বিভাগে 11টি দল অংশ নিচ্ছে এবারের ফুটসাল লিগে। এবছর জানুয়ারিতে মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে শিরোপা জয় করেছিল বাংলাদেশ। এবার নারীদের জন্য পেশাদার লিগ চালু হয় উচ্ছ্বসিত সাবিনা সানজিদারা। মাঠে নিয়মিত খেলার সুযোগ পেয়ে খুশি তারা। ফুটসাল লিগের মধ্য দিয়ে আর্থিকভাবেও লাভবান হওয়ার সুযোগ থাকায় আয়োজনকে ইতিবাচক
হিসেবে দেখছেন খেলোয়াড়রা। মেয়েদের এবং ছেলেদেরকে কিভাবে এটার প্রতি সম্পৃক্ত রাখা যায়, তাদের আগ্রহ যাতে বাড়ে, মেয়েদেরকে সুযোগ করে দেওয়াটাও আসলে অনেক বড় একটা ব্যাপার। সো মেয়েরা খেলতে পারছে একই প্ল্যাটফর্মে, সেটাই আসলে ভালো লাগে। আমাদের জন্য অনেক ভালো সুযোগ হয়েছে মেয়েদের। সবাই তো ফুটবলে ফেডারেশনে যাইতে পারে না, এই ফুটসাল থেকে হয়তো মেয়েরা ফেডারেশনে যাইতে পারবে। এই আয়োজনের মধ্য দিয়ে নারীরা মাঠে নিয়মিত খেলার পাশাপাশি বিশ্ব মঞ্চে দেশের ফুটসালকে তুলে ধরতে পারবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন। ফুটসাল লিগটা চালু করার জন্য এখানে অনেক মেয়েরই আপনার খেলার অপরচুনিটি হবে এবং আমি মনে করি যে কম্পিটিটিভ ম্যাচ থেকে আরও একটা শক্তিশালী টিম গঠন হবে এবং তারা ভবিষ্যতে সাফে এবং এশিয়া একটা শক্তিশালী দল হিসেবে কম্পিট করবে। সাফ জয়ের পর আগামীতে আন্তর্জাতিক আসরগুলোতে নিয়মিত অংশগ্রহণের সুযোগ বাড়াতে চান ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান। আমাদের লং টার্ম পরিকল্পনা আছে যে আমাদের ফুটসালের মানচিত্রে যেন বাংলাদেশ একটা গর্বিতভাবে আমরা দাঁড়াতে পারি ওখানে। প্রথম পর্ব শেষে বিশ্বকাপ ফুটবলের কারণে 24 মে থেকে 22 জুলাই পর্যন্ত লম্বা বিরতি থাকবে ফুটসাল লিগে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। কোচের সঙ্গে বিরোধে জড়িয়ে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ব্যাক টু ব্যাক সাফ জয়ী ফুটবলার সানজিদা আক্তার। তবে প্রথমবারের মতো আয়োজিত নারী ফুটসাল লিগে টেকভিল ফুটসাল ক্লাবের হয়ে দেখা যাবে তাকে। ফুটসাল লিগ দেশের নারী ফুটবলারদের জন্য নতুন দুয়ার খুলে দিয়েছে বলে মনে করেন ময়মনসিংহের এই ফুটবলার। মাঠের খেলার পাশাপাশি কোচ হিসেবে নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করছেন। আসন্ন বিশ্বকাপে সানজিদার প্রিয় দল ব্রাজিল স্বপ্ন দেখেন এবার হেক্সা শিরোপা ঘরে তুলবে সেলেসাওরা। প্রথমবারের মতো ফুটসাল যুগে প্রবেশ করেছে বাংলাদেশের নারীরা। ফুটসাল লিগ নিয়ে কথা বলবো সাফজয়ী ফুটবলার সানজিদা আক্তারের সঙ্গে। সানজিদা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। সানজিদা, যে ফুটসাল লিগে বাংলাদেশের নারীদের পথ চলা শুরু, তো তোমার কাছে এই টোটাল জার্নিটা কেমন মনে হচ্ছে, যে তোমরা কতটুকু ভবিষ্যৎ দেখতে পাচ্ছ? প্রথমবারের মতো আমি ফুটসাল লিগ খেলবো, অনেক ভালো লাগতেছে। আর আমাদের মেয়েরা হচ্ছে সাব চ্যাম্পিয়ন হয়েছে ফুটসালে। ওই সময় হচ্ছে আমি ওমেন্স লিগ খেলছিলাম, যার কারণে হচ্ছে আমি ফুটসাল খেলতে পারিনি আর কি। সানজিদা, তোমার দল নিয়ে কতটুকু এক্সপেকটেশন? টেকবিল ফুটসাল ক্লাব আমার ক্লাবের নাম। তো আমাদের ক্লাবে হচ্ছে ছেলে টিম চ্যাম্পিয়ন ফাইটিং দেওয়ার জন্যই হয়েছে টিম করছে, বাট আমাদের মেয়ে টিম আমরা অনেক ভালো টিম মানে হয়েছে মেয়েদের, বাট আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। সানজিদা, মনে হচ্ছে কি আর্থিকভাবে তোমাদের লাভবান হওয়ার একটা সুযোগ তৈরি হলো? যদি আমাদের ক্লাবের কথা বলেন, টেকবিল ফুটসাল ক্লাব, আমাদের ক্লাব হচ্ছে ফ্যাসিলিটির দিক দিয়ে অনেক ভালো। তারপরে হচ্ছে যে আর্থিক একটা অ্যামাউন্ট আছে মানে প্লেয়ারদের, এটা হচ্ছে মানে প্লেয়ারের মানে মন খুশি হওয়ার মতোই হচ্ছে একটা অ্যামাউন্ট তারা হচ্ছে আমাদেরকে দিচ্ছে। সানজিদা, পাশাপাশি তুমি কোচিং নিয়েও ট্রেনিং নিয়েছো এবং কোচিংয়ের উপরে তুমি উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছ এবং আগামীতে তুমি কোচ হিসেবেও নিজেকে দেখতে চাও। আপনারা তো জানেন যে আমি যখন ভুটান লিগ খেলতে যাই তখন হচ্ছে আমি বি লাইসেন্সের ফার্স্ট পার্ট করার জন্য চলে আসছিলাম। আমি বি লাইসেন্স পাস করে ফেলছি, এখন আমাদের সার্টিফিকেটও দেওয়া হয়েছে। আমাকে ইনভাইট করেছিল, বাট আমাদের প্র্যাকটিস ছিল বিদায় আমি যেতে পারি না আর কি, বাট আমি পাস করছি। সানজিদা, সামনে তো ফুটবল বিশ্বকাপ আসছে, তো তোমার পছন্দের দল কোনটা? তুমি কোন দলকে সাপোর্ট করবে এবং প্রিয় দল কোনটা, এবং তোমার মনে হচ্ছে কে চ্যাম্পিয়ন হবে? আমি হচ্ছে ব্রাজিল সাপোর্ট করি। আমি চাই যে হচ্ছে সবাই হচ্ছে নতুন নতুন কোনো কিছু করুক আর এমন একটা টিম আসুক সবাই চমকে যাবে আর কি। আমরা কথা বলছিলাম বাংলাদেশের নারীদের ফুটসালে ভবিষ্যৎ নিয়ে কথা। ফুটসালে বাংলাদেশের নারীরা দেখছেন যে তাদের অপার সম্ভাবনা এবং তারা সেই লক্ষ্যে এগিয়ে যেতে চান। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ছিল ভোরের সময়, সকালের সময়ের সঙ্গে থাকবেন মালিহা সোফরাওয়ার্দী। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।